সেকেন্ড পেপারে একটু আমরা শুরু করে দিয়ে তারপরে হচ্ছে ব্রেক নিব, ঠিক আছে? যেহেতু তোমাদের একটা নামাজের ব্রেক প্রয়োজন, এটা আমি জানি, যদিও এশার নামাজ একটা দীর্ঘ সময় আমরা পাই, বাট স্টিল আমরা একটু সন্ধিটা শুরু করি, তারপরে আমরা হচ্ছে ব্রেকটা নিব। তো প্রথমে আমরা আজকে সেকেন্ড পেপার থেকে যেটা দেখবো সেটা হচ্ছে সন্ধি। এবং সন্ধি কথাটার মানে আমরা সবাই মোটামুটি জানি যে সন্ধি, দেখো এটা একটা পারিভাষিক শব্দ, এটাকে আমরা বলি কি একটা পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দ কেন বলি? কারণ এই শব্দটার এক একটা ডিসিপ্লিনে এক একটা মিনিং। যেমন তুমি একটু খেয়াল করে দেখো, আমরা যখন হুদাইবিয়ার সন্ধি বলি তখন আমরা কি বুঝি? আমরা বুঝি যে এটা একটা চুক্তি। কিন্তু ব্যাকরণে আমরা সন্ধি বলতে কিন্তু কোনো চুক্তিকে বুঝাই না, আমরা বুঝাই ধ্বনির মিলনকে। ফলে আমরা বলতে পারি সন্ধি একটা পারিভাষিক শব্দ, অর্থাৎ ব্যাকরণ শাস্ত্রের জন্য সন্ধি একটা ফিক্সড জিনিসকে বোঝায়। এই ধরনের শব্দগুলো হচ্ছে আমাদের পারিভাষিক শব্দ। সো এখানে আমরা কিসের মিলন দেখি? এখানে আমরা দেখি হচ্ছে ধ্বনির মিলন। এবং আরেকটা জিনিস তোমরা হয়তো বা জেনে থাকবা, সেটা হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা বলো তো তোমরা? যেটা আজকে থার্ড লেকচার, ইতিমধ্যে তোমাদের আরো ভালো করে জেনে যাওয়ার কথা, বাট স্টিল আমাকে বলো যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টা? হ্যাঁ, চারটি। গুড। এর মধ্যে প্রথমটা কি? একদম প্রথমটা ধ্বনিতত্ত্ব, 2 নাম্বারটা হচ্ছে শব্দ বা রূপতত্ত্ব, রাইট? শব্দ বা রূপতত্ত্ব। তারপরে হচ্ছে আমাদের বাক্যতত্ত্ব, তারপর হচ্ছে অর্থতত্ত্ব। আমরা আজকে যেটা পড়তেছি সন্ধি, সেটা কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কেন? কারণ দেখো, ধ্বনির যে মিলন ঘটায়, তাহলে একটা ধ্বনির সাথে একটা ধ্বনিকে কানেক্ট করে, একত্রিত করে, তাহলে অবশ্যই এটা কোন তত্ত্বের আলোচ্য বিষয় হবে? ধ্বনিতত্ত্ব, যেটাকে আমরা বলি ফোনেটিক্স বা ফোনোলজি। তাহলে এই তথ্যটুকু একটু মনে রাখার চেষ্টা করো। তো এখানে একটু সন্ধি সম্পর্কে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সুন্দর করে একত্রিত করে রাখা আছে। যেমন সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্ব আলোচিত হয়, যেটা আমরা অলরেডি বলছি। সন্ধি একটা সংস্কৃত ভাষার শব্দ, সন্ধিতে ধ্বনির মিলন হয়, সমাসে পদের মিলন হয়। সো আমরা যাতে দুইটাকে না মিক্স করে ফেলি, সন্ধি শব্দটা সন্ধি বিচ্ছেদ বলে দিছে, এটা একটা নাউন এবং এটা একটা প্রত্যয় সাধিত শব্দ। সেই তথ্যগুলো গুরুত্বপূর্ণ, আমরা একটু দেখব। ওকে, সো এখন আসো আমরা বিভিন্ন প্রকারের সন্ধি কিভাবে হয় সেটা একটু দেখার চেষ্টা করব। যেমন ধ্বনির আমরা মিলন ঘটাতে পারি, যেমন এখানে দেখো রস্বই এবং রস্বই মিলে যখন দীর্ঘই হয় তখন কি হয়েছে দেখো, দুইটা ধ্বনির মিলন ঘটছে। আবার আমরা ধ্বনির লোপও করতে পারি, অর্থাৎ এখানে অ্যাড করতেছি, ঠিক একই রকম আমরা কি করতে পারি? মাইনাসও করতে পারি। সো মাইনাস গুলো কেমন হয় সেটা আমরা একটু দেখি। যেমন ধরো হিম যোগ আলয়, যখন আমরা বলি হিম যোগ আলয়, তাহলে এখানে আমাদের কোন দুইটা ধ্বনির মিলন ঘটে? যখন আমরা মিলন বলি তখন প্লাসের ইমিডিয়েট আগে এবং প্লাসের ইমিডিয়েট পরে, এই দুইটার মধ্যে কাজ হয়। সো প্লাসের ইমিডিয়েট আগে কি আছে দেখো, প্লাসের ইমিডিয়েট আগে আছে ম। ম মানে কি? ম এর শেষে একটা তুমি অধ্বনি পাচ্ছ, ম, অ, এবং আলয়, আ ধ্বনি পাচ্ছ। সো এখানে স্বরে এবং স্বরেয়া দুইটার মিলন ঘটছে। সো দুইটার মিলন ঘটার পরে আমরা দেখতেছি এখানে যে অধ্বনিটা ছিল সেই অধ্বনিটা কিন্তু লোপ পাইছে, অর্থাৎ বাদ গেছে। কিভাবে বাদ যায়? কারণ আমরা যখন শব্দটা তৈরি করি হিমালয়, সেখানে কিন্তু আর অ নাই, শুধু আ আছে। সো শুধু একটা থাকা মানে কি? আরেকটাকে তুমি বাদ দিছো। তাহলে এটাই এখানে বলছে যে আমরা যে ধ্বনির সাথে ধ্বনির মিলন ঘটাই, সেই মিলনটা বিভিন্ন টাইপের হতে পারে। আমরা দুইটা মিলায়া একটা বানাইতে পারি, আবার দুইটা থেকে যে কোনো একটাকে বাদ দিতে পারি। যেমন এখানে আমরা যে কোনো একটাকে বাদ দিছি। তারপর এখানে ধ্বনির বিকৃতি হতে পারে। বিকৃতি মানে কি? আগে ছিল খণ্ডত, এখন হয়ে গেল ন, বা আগে ছিল ন, এখন হয়ে গেল খণ্ডত, সেটাও হতে পারে। আবার হতে পারে যে বদল, অর্থাৎ এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে এই পাশে, সেটাও হতে পারে। আবার দুটোর পরিবর্তন হতে পারে। সো আমরা মোটামুটি এখানে যে তথ্যগুলো আছে এগুলো আমাদের জন্য মানে জাস্ট বোঝানোর জন্য বলা। আমাদের প্রশ্ন বেসিক্যালি যেটা আসে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের সন্ধি বিচ্ছেদ। তো আমরা সন্ধি বিচ্ছেদ গুলো পড়বো। তবে যেহেতু এটা তোমার অ্যাডমিশন টেস্ট, এটা তোমার এসএসসি না এইচএসসি না, সেক্ষেত্রে আমাদের তো কোনো এরকম আইডিয়াল বই নাই। আমরা তো ইন্টারমিডিয়েটে যে বাংলা ব্যাকরণ বইগুলো পড়ছি, এক একজন আমরা এক একজনের বই পড়ছি। আমরা কেউ পড়ছি হায়াত মাহমুদের বই, কেউ পড়ছি হচ্ছে অনিরুদ্ধ কাহালি স্যারের বই, তারপর কেউ কেউ আমরা পড়ছি হচ্ছে
মানে বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্রকাশনীর বই আমরা পড়ছি, রাইট? সো তোমরা উদ্ভাসের যারা, তারা আবার প্যারালাল টেক্সট পড়ছো, সো এরকম। তো এখানে আমরা আদর্শ বই, বাংলা ব্যাকরণের আদর্শ বই যদি চিন্তা করি, বা বোর্ড বই যদি চিন্তা করি, আমরা কিন্তু আমাদের 9-10 এর যে বইটা, 9-10 এ আমরা যে ব্যাকরণের বই পাই, সেটা কিন্তু বোর্ড থেকে প্রণীত। সো আমরা যখনই ব্যাকরণের অনেক কিছু নিয়ে কনফিউজড হই, তখনই কিন্তু ওইটা রেফারেন্স হিসেবে আমরা আমাদের 9-10 এর যে বোর্ড বইটা আছে, সেই বোর্ড বইটাকে রেফারেন্স হিসেবে ধরি। তো আমরা যদি একটু খেয়াল করি, আমাদের নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই, সেটা পুরাতন একটা ব্যাকরণ বই ছিল অনেক দীর্ঘ একটা সময়, তারপরে আমরা নতুন একটা ব্যাকরণ বই পাই। সো আগে আমরা পুরাতন ব্যাকরণটা দেখবো, যে আমাদের যে পুরাতন ব্যাকরণ বই, সে পুরাতন ব্যাকরণ অনুযায়ী সন্ধিকে বলা হতো দুই প্রকার, একটা হচ্ছে তৎসম সন্ধি আর একটা হচ্ছে বাংলা সন্ধি। তৎসম সন্ধির ভিতরে 3টা প্রকার দিছিল, বাংলা সন্ধির ভিতরে 2টা প্রকার দিছিল। সো এটা তুমি যখন প্রিভিয়াস কোশ্চেন সলভ করবে অনেক আগের, তখন তুমি দেখবো ওর সন্ধিকে 2 প্রকার ধরতেছে। এটার রিজন কি? রিজন হচ্ছে পুরাতন ব্যাকরণ বইয়ে সন্ধিকে 2 প্রকার বলছিল, বাট নতুন ব্যাকরণ বই যেটা, ঠিক আছে, তোমরা যে বইটা পড়ে আসছো, সেই ব্যাকরণ বই অনুসারে কিন্তু সন্ধি 3 প্রকার। তো তোমার জন্য একসেপ্টেবল হচ্ছে এটা, বাট পুরাতনটাও জেনে রাখো, যাতে তুমি কখনো বিপদে পড়লে এটা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারো। কিন্তু তুমি এখন কোনটা ধরে নিবা? তুমি যে বই পড়ছো, অর্থাৎ তুমি তোমার বই অনুযায়ী তুমি যখন 9-এ ছিলা বা 10-এ ছিলা, তুমি কিন্তু সন্ধি 3 প্রকার পাইছো। সো তুমি এটাকে একসেপ্ট করবা, আর এটা জাস্ট জানার জন্য। তাহলে তুমি কয় প্রকার বলবা? তুমি বলবা সন্ধি হচ্ছে 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং হচ্ছে বিসর্গ সন্ধি। সো কনফিউশনের জায়গাটা কি বুঝতে পারছো? আমরা বলছি পুরাতন ব্যাকরণ বই অনুযায়ী, অর্থাৎ আগের যে 9-10 এর বোর্ড বই ছিল, যেটা এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড পরিবর্তন করে ফেলছে, সে পুরাতন ব্যাকরণ বই, অর্থাৎ আমরা যখন ব্যাকরণ পড়ছি 9-10, আমি কত সালে এসএসসি দিছি? 17-তে। সো তখন আমরা পড়ছি সন্ধি 3 প্রকার, কিন্তু তোমরা যখন যে বই থেকে ব্যাকরণ পড়ছো, সেই বইয়ে সন্ধি বলা আছে 3 প্রকার। সো তুমি 3 প্রকার পড়বা, আর আমরা পড়ছি কয় প্রকার? 2 প্রকার। তো এটা জেনে রাখো, কিন্তু পরীক্ষায় আসলে তুমি বলবা 3 প্রকার, স্বর, ব্যঞ্জন এবং বিসর্গ। সো তোমার জন্য কোনটা গ্রহণযোগ্য? এটা। আর পুরাতন ব্যাকরণে এটা ছিল। আচ্ছা, সো পুরাতন ব্যাকরণটা তোমাদের জাস্ট জানানোর জন্য, পড়লে এই হিসাবে পড়বা। সো এই হিসাবে যদি আমরা পড়ি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, তাহলে আসলে আমরা একটু সন্ধির নিয়ম এবং সন্ধি কিভাবে পারবো সেটা একটু ট্রাই করি। তাহলে দেখো, আমাদেরকে পরীক্ষায় কি করে, আমাদেরকে পরীক্ষায় কোন একটা শব্দ দিবে, শব্দ দিয়ে আমাদেরকে বলবে সন্ধি বিচ্ছেদ করতে, সন্ধি বিচ্ছেদ করতে। এটা কি করবে? আমাদেরকে এমসিকিউতে দিবে। ধরো আমাদেরকে একটা এমসিকিউতে একটা শব্দ দিল, ধরো আমাদেরকে বললো বিদ্যালয়, বিদ্যালয় শব্দটা দিয়ে আমাদেরকে অপশন দিবে যে বিদ্যালয় শব্দটির সন্ধি বিচ্ছেদ নিম্নের কোনটি। সো দেখো নিম্নের কোনটি, এখন এখানে কি ঘটছে আমরা জানি, বিদ্যালয় শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে বিদ্যা যোগ আলয়। তো এখানে কি ঘটছে দেখো, আমরা যখন বারবার বলতেছি যে সন্ধি মানে আমাদের যে ধ্বনির মিলন, তাহলে ধ্বনিটা কোনটা? প্লাস চিহ্ন যেটাকে আমরা দেই, প্লাসের আগে একটা শব্দ, পরে একটা শব্দ আছে। সো প্লাসের আগে একটু খেয়াল করে দেখো, শব্দ তো আছে কিন্তু একটা ধ্বনিও আছে। ধ্বনি মানে কি তোমরা বুঝো? ধ্বনি মানে হচ্ছে সাউন্ড বা আওয়াজ। সো প্লাসের আগে আমরা যে আওয়াজটা বা সাউন্ডটা পাচ্ছি, সেই আওয়াজটা হচ্ছে সরেয়া, বিদ্যা, এবং আলয় প্লাসের পরে যে সাউন্ডটা পাচ্ছি সেটা হচ্ছে সরেয়া। সো দুইটা সরেয়া যখন পাশাপাশি থাকে, তখন সেই দুইটা সরেয়া মিলে আ হয়ে যায়। তাহলে বিদ্যা যোগ আলয় মিলেও কি হয়ে গেছে? আ হয়ে গেছে। এরকম তোমাদেরকে দেখানো হচ্ছে যে যখন কোন একটা শব্দের শুরুতে সরেয় বা সরেয়া থাকবে, বা সেকেন্ড শব্দটাতেও সরেয়া বা সরেয়া থাকবে, অর্থাৎ সরেও থাক সরেয়া থাক, তোমার হয়ে যাবে কি? সরেয়া। অর্থাৎ সরেয়াই হচ্ছে আমাদের আলটিমেট ডেস্টিনেশন। এই রিলেটেড তোমার যতগুলো এক্সাম্পল দেওয়া পসিবল, সবগুলো এক্সাম্পল এখানে দেওয়া আছে, এবং আমি জানি যে তোমরা ক্লাস শেষ হওয়ার পরে স্লাইডটা পেয়ে যাও। সো ওখান থেকে একটু প্র্যাকটিস করতে হবে। যেমন এটা তোমার কাছে নতুন হতে পারে, এটা নতুন হতে পারে, এই ধরনের এক্সাম্পলগুলো একটু আমরা দেখবো, সো দ্যাট আমরা পরীক্ষা আসলে উত্তর করতে পারি। তাহলে প্রথম নিয়মটা ছিল কি? সরেও থাক সরেয়া থাক, আমার হয়ে যাবে সরেয়া। ওকে। সো দ্বিতীয় নিয়মটা কি? একই রকম, খুবই সহজ, হ্রস্বও থাক বা দীর্ঘও থাক, তোমার হয়ে যাবে হচ্ছে দীর্ঘ। যেমন দেখো একটু খেয়াল করো, আমরা যখন বলি গুরু, তারপর আমরা যখন বলি উপদেশ, সো গুরুতে লাস্টে কি আছে দেখো তো? হ্রস্ব। উপদেশের শুরুতে কি আছে? উ। তাহলে ধ্বনি দুটো কি? হ্রস্ব হ্রস্ব। সো হ্রস্ব এবং হ্রস্ব যাই থাক, আমরা কি বলছি? কি হয়ে যাবে? দীর্ঘ। এই কারণে আমরা গুরুপদেশ এটাকে লিখি হচ্ছে রয় দীর্ঘ উকার, গুরুপদেশ, এভাবে দীর্ঘ উকারে লিখি। তাহলে ঘটনা হচ্ছে শুরুতে বা শেষে হ্রস্ব থাক দীর্ঘ থাক, আমার আলটিমেট ডেস্টিনেশন হবে দীর্ঘটার দিকে। তারপর এখানে কি বলছে দেখো, সরেয়া সরেয়ার সাথে যদি রস্যু থাকে, তাহলে সেটা ও হয়ে যাবে। সো এটার একটা এক্সাম্পল মনে রাখবে, এক্সাম্পল দিয়ে আমরা নিয়মটা মনে রাখার চেষ্টা করব। দেখো সূর্য, সূর্য মানে কি? শেষে কি আছে? অন্তস্থ জ যদি থাকে, জ, এই জটাকে যখন আমরা উচ্চারণ করি শেষে কোন ধ্বনি পাই? অ। তাহলে অ এবং উদয়, এই যে সূর্যতে আছে কি? সূর্য, অ,
এবং উদয়ে আছে কি উ, তাহলে অ যোগ উ এটাকে আমরা কি বানায় ফেলছি, ও বানায় ফেলছি। তাহলে সূর্য যোগ উদয় এটাকে আমরা কি বলি, সূর্যোদয়, সূর্যোদয়। তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে ও। তো এখানে এরকম কিছু এক্সাম্পল দেওয়া আছে। মোটামুটি এই স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধিগুলো কিন্তু তোমাদের জন্য মোটামুটি ইজি। তোমাদের প্রবলেম যেটাতে হয় সেটা হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধিগুলো। কেন নিপাতনের সিদ্ধ সন্ধিগুলোতে প্রবলেম হয়? কারণ নিপাতনের সিদ্ধ সন্ধিগুলো কোনো নিয়ম মানে না। আমি তোমাদেরকে একটা নিপাতনের সিদ্ধ সন্ধি একটু এরকম দেখাই, ধরো। আচ্ছা, সো দেখো, কুলটা একটা শব্দ, কুলটা বলতে এক শ্রেণীর নারীকে বোঝায়। সো কুলটা শব্দটার সন্ধি বিচ্ছেদ কি, কুল যোগ অটা। তাহলে এখানে ধ্বনির মিলন যেহেতু আমরা বলতেছি, তাহলে ধ্বনি দুইটা কি কি, আমরা বলছি প্লাসের ইমিডিয়েট আগে এবং প্লাসের ইমিডিয়েট পরে। সো প্লাসের আগে কি, দেখো ল, ল মানে কি, ল তো একটা বর্ণ, কিন্তু এখানে তুমি যে সাউন্ডটা পাও সে সাউন্ড হচ্ছে অ, ল, অ। তাহলে অ আমার একটা ধ্বনি, আর এখানে অ আমার একটা ধ্বনি। তাহলে এখানে দুইটা অ। আমরা একদম প্রথম নিয়মে কি পড়ছি দেখো তো, প্রথম নিয়মে আমরা পড়ছি সরেও সরেয়া, সরেও সরেয়া যাই থাক কি হয়ে যাবে, আ হয়ে যাবে। তাহলে আমাদের সেই নিয়ম অনুযায়ী এটা হওয়ার কথা কি, সরেও যোগ সরেও হওয়ার কথা আ, সরেযোগ সরেও আ হওয়ার কথা। তাহলে শব্দটা হওয়ার কথা কি, শব্দটা হওয়ার কথা কুলাটা। কিন্তু আমরা কুলাটা বলি না, আমরা কি বলি, কুলটা। কেন বলি? কারণ এইটা কোনো নিয়ম মানে না, এটা নিজের ইচ্ছা মতো। এই ধরনের সন্ধিগুলোকে আমরা বলি নিপাতনে সিদ্ধ সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি। এবং এখানে যেহেতু স্বরধ্বনির মাধ্যমে গঠিত হয়েছে, তাই আমরা এটাকে বলি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। তাহলে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধিগুলো যেহেতু কোনো সন্ধির নিয়ম মানে না, তাই আমরা পরীক্ষার হলে যদি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধিকে ইউজুয়াল নিয়মে সন্ধি বিচ্ছেদ করতে যাই, তাহলে আমরা কিন্তু পাগল হয়ে যাব। এই কারণে আমাদেরকে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধিগুলো আগে থেকে বাসা থেকে মেমোরাইজ করে যেতে হয়। আর বাকি যে সন্ধিগুলো আছে স্বর বা ব্যঞ্জন, সেগুলো কিন্তু আমরা এমনিতেই পারি। ঠিক আছে, সো নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো আমরা একটু দেখবো, আমরা একটু পরেই পাবো। আচ্ছা, এরপরে এখানে রি থাকলে যে অর হয়ে যায় সেই কথাটা বলা হয়েছে। দেখো, মহর্ষি, সো রি ছিল, এই যে এখানে ঋষি, তারপরে ঋষি, রি, এই রি গুলো কি হয়ে গেছে, রাজর্ষি। দেখো, রাজর্ষি, এটাকে যখন আমরা উচ্চারণ করি আমরা তখন কি পাই, রাজর্ষি, অর বলে একটা সাউন্ড পাই। সেই অর গুলোকে যখন তুমি ভাঙবা তখন তুমি কিভাবে ভাঙবা, রাজের জন্য রাজ, অরের জন্য রি, মূর্ধন্য ষয়ের জন্য মূর্ধন্য ষয় রস্বই। আরেকটা আমরা একটু খেয়াল করি, দেখো আমরা একটা শব্দ পাইলাম মহর্ষি, ঠিক আছে, মহর্ষি। সো আমাকে বললো মহর্ষি শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটা। সো মহর্ষি শব্দের সন্ধি বিচ্ছেদ আমি লিখলাম মহা, তারপর দেখো রি, এই যে অর আছে মহর্ষি, অর, অরের জন্য কি লিখবো, রি। তাহলে অর গেল, বাকি থাকলো কি, মূর্ধন্য ষয়রস্যি, মূর্ধন্য ষয়রস্যি। সো এই কথাটা এখানে বলছে যে স্বরেও বা স্বরেয়ার পরে যদি রি থাকে তাহলে সেই রিটা হয়ে যাবে হচ্ছে অর। তারপর এখানে ওই হবে সেটার কথা বলা, জন যোগ এক, জনৈক, হিত যোগ এসি, এগুলো আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট। সো এগুলো আমরা একটু খেয়াল করার ট্রাই করব। তারপর ও হয়ে যাওয়ারটা দেখানো হয়েছে, যেমন পরম ঔষধ, তারপরে মহৌষধি, এই টাইপের এক্সাম্পলগুলো আমরা একটু দেখব। আচ্ছা, সো এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। এই এক্সাম্পলগুলোর আমি জাস্ট একটু একটা শর্টকাট বলি তোমাদেরকে, সেটা হচ্ছে যখন আমাদের এ, ওই, ও, ও, এগুলো যখন আমরা পাচ্ছি, এ, ওই, ও, ও, সো এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করব, আমরা পরিবর্তনটা করবো এভাবে, অয়, আয়, তারপরে হচ্ছে আমরা পরিবর্তন করব অব এবং আবে। তার মানে এখানে যেটা লিখছি আশা করি কিছুই বুঝো নাই, আমি একটু লিখে এক্সাম্পল লিখে দেখাই। দেখো, লবণ, এই লবণ শব্দটা যদি তোমাকে দিয়ে সন্ধি বিচ্ছেদ করতে বলে তাহলে তুমি সন্ধি বিচ্ছেদ কিভাবে করবা। প্রথমে ল এর জন্য আমরা লিখলাম ল, ঠিক আছে, ল এর জন্য আমরা হচ্ছে কি লিখলাম, লবণের জন্য আমরা যখন লয়কার লিখলাম, তারপর দেখো তো লবণ, এখানে আমরা একটা অব সাউন্ড পাচ্ছি না, অব, তাহলে অবের জন্য আমরা কি লিখবো বলছি, আমরা লিখবো বলছি ও। সো এই লো যোগ অন, এরকম করে আমরা কিন্তু লবণ শব্দটা সন্ধি বিচ্ছেদ করে থাকি। অর্থাৎ আমাকে এখানে যখন কোনো একটা অব সাউন্ড পাবো তখন অবের জায়গায় আমাকে ও লিখতে হবে, আয় সাউন্ড পাবো আয়ের জায়গায় ওই লিখতে হবে। যেমন ধর আমাদেরকে যখন গায়ক শব্দটা দিয়ে সন্ধি বিচ্ছেদ করতে বলে তখন গায়ের জায়গায়, গয়ের জায়গায় গ লিখলাম,
তারপরে দেখো তো গায়ক, গ এর জায়গায় গ, বাকি থাকলো কি আয়। সো আয়ের জন্য কি লিখবো বলছি, আয়ের জন্য আমরা বলছি ওই লিখবো, তাহলে আয়ের জন্য ওই লিখলাম। বাকি থাকে কি ক, মানে স্বরেও ক, অধ্বনিত সাথে একটা যুক্ত থাকবে, এজন্য আমরা গৈযোগ অক লিখলাম। এরকম করে দেখো নায়কেও তুমি নৈযোগ অক লিখছো। নয়ন, নয়নে দেখো কোন সাউন্ড পাও, অয় সাউন্ড পাও, নয়ন অয়, তাহলে অয় থাকলে আমরা কি লিখবো এ, তাহলে নয়ের জন্য ন, অয়ের জন্য এ, আর স্বরেও ন। এরকম করে আমরা এখানে যতগুলো এক্সাম্পল আছে সেই এক্সাম্পলগুলোর যে আলটিমেট ডেস্টিনেশন সেটা হচ্ছে এটাই, যে এ ওই ও ও এগুলোর জন্য আমরা এই জিনিসগুলো হচ্ছে লেখা ট্রাই করব। তারপর এখানে আরো কিছু, এই যে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধিগুলোর এক্সাম্পল দেওয়া আছে, এই সন্ধিগুলোকে আমাদেরকে কিন্তু অবশ্যই মেমোরাইজ করতে হবে। বাকিগুলো আমরা প্র্যাকটিস করলে পারবো, কিন্তু নিপাতনের সিদ্ধ যে স্বরসন্ধি বা ব্যঞ্জন সন্ধিগুলো এগুলো আমাদের মেমোরাইজিং, কেননা এগুলো কোনো সূত্র মানে না। যেমন আমরা কুলোটা, এটা কিন্তু অলরেডি আমরা এই যে এখানে কিন্তু দেখছি যে এরা কি মানে না, কোনো ধরনের সূত্র মানে না। সো এরা যেহেতু সূত্র মানে না, এদেরকে তুমি কোনো সূত্রে ফেলতে পারবা না, এই কারণে এটা মুখস্থ করার কোনো বিকল্প নেই, এবং এখানে তোমাদেরকে মুখস্থ করার জন্য একটা গল্পের মতো দেওয়া আছে। তারপর ব্যঞ্জন সন্ধিগুলো দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই ক চ ট ত প এই বর্গগুলো পারো। আমরা আমাদের ব্যঞ্জন বর্ণ যে 39টার মধ্য থেকে প্রথম 25টা ব্যঞ্জন বর্ণকে 5টা 5টা করে করে বর্গে ভাগ করি। যেমন এইগুলোকে আমরা বলি হচ্ছে অঘোষ ব্যঞ্জন, এগুলোকে আমরা বলি হচ্ছে ঘোষ ব্যঞ্জন, তারপর এগুলোকে আমরা বলি হচ্ছে নাসিক্য। হ্যাঁ, সো আমরা এরকম বর্গে কিন্তু ভাগ করছিলাম। সো বর্গগুলো থেকে আমরা কি করি, এরকম বিভিন্ন কৌশলে আমরা এদেরকে খাটাই। যেমন ধরো বলছে শব্দের মাঝে বর্গের তৃতীয় বর্ণ থাকলে, তাহলে বর্গের তৃতীয় বর্ণ কোনগুলো, গ জ ড দ ব, এগুলো হচ্ছে তৃতীয় বর্ণ। সো তৃতীয় বর্ণগুলো যদি থাকে তাহলে ওই বর্গের প্রথম বর্ণ হবে। অর্থাৎ তুমি একটা শব্দের মধ্যে যদি গ পাও তাহলে সেই গটা পরিবর্তন হয়ে ক হবে। তুমি যদি একটা শব্দের মধ্যে দ পাও সে দটা পরিবর্তন হয়ে ত হবে, এই কথাটা এখানে বলছে। যেমন দেখো দিগন্ত, তাহলে দিগন্ত মানে কি গ, গ কোথায় আছে এখানে, তাহলে বর্গের তৃতীয় বর্ণ প্রথম বর্ণ হবে। সো 3 একে যাবে, তাহলে গ এর জায়গায় হবে ক। দিগন্তকে দেখো লিখছে দিক যোগ অন্ত, তাহলে যেমন ছিল তেমনই আছে, জাস্ট গ এর জায়গায় ক। তাহলে 3 নম্বর গুলো কোথায় যাবে, 3 নং গুলো ভেঙে 1 নং এ যাবে, 3 নং ভেঙে 1 নং এ যাবে। সো 3 নং কি, এরা এরা হচ্ছে বর্গের প্রথম বর্ণ, প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, আর এখানে যারা আছে এরা সব হচ্ছে পঞ্চম। সো 3 যাবে 1 এ, এটা হচ্ছে আমার রুলস। আচ্ছা, সো এখানে এটারই অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, যেমন এটা আমাদের কাছে নতুন। বাগধারাটা আমরা একটু খেয়াল করব, দিগ্বিজয় খেয়াল করব, ষড়যন্ত্র, এগুলো আমাদের কাছে মোটামুটি আসা এক্সাম্পল আমরা একটু দেখতে পাই। আচ্ছা, এই যে মৃদঙ্গ, অপরিচিতা গল্পে মৃদঙ্গ শব্দটা ছিল, সো মৃদঙ্গের সন্ধি বিচ্ছেদটা আমরা জেনে রাখতে পারি। ওকে, সো তোমরা কিন্তু এগুলো একটু প্র্যাকটিস করবা নিজেরা অবশ্যই, কারণ তোমার প্র্যাকটিস না করলে আসলে যা বুঝো সেটা সলভ করার কোনো উপায় নেই। সো প্র্যাকটিস কোত্থেকে করবা, তোমাদের ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু তোমার পাস্ট ক্লাসেস অপশনে এই নোটসটা কিন্তু দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপরে আমরা নাসিক্য বর্ণ চিনছি, যে আমরা যে এখানে যে বর্গ চিনছিলাম, আমরা বলছিলাম যে বর্গের পঞ্চম বর্ণগুলো অর্থাৎ উ ইয় এগুলো হচ্ছে আমাদের নাসিক্য বর্ণ। সো নাসিক্য বর্ণগুলো নিয়ে এখানে কথাবার্তা বলা আছে, যে নাসিক্য বর্ণগুলো থাকলে আমরা নাসিক্য বর্ণের জায়গায় কি লিখবো, ম লিখবো। তার মানে বর্গের 5 নং বর্ণ উ ইয়, তারপর হচ্ছে ন ন ম, এদের জায়গায় আমরা কি লিখবো, এদের জায়গায় আমরা লিখবো হচ্ছে ম। তাহলে দেখো অহংকার, অহংকার, এই অহংকার যখন আমরা বলি তখন অহংকারের মধ্যে দেখো একটা নাসিক্য বা অনুনাসিক সাউন্ড আমরা পাই না, উর মতো একটা সাউন্ড পাই, এই জন্য এটাকে আমরা ভেঙে কি লিখছি, অনুসারের জায়গায় আমরা লিখছি ম, তারপরে হচ্ছে কার, অহংকার। এরকম প্রত্যেকটা আমরা মোটামুটি একই নিয়মে কিন্তু আমরা করতে পারবো, যে নাসিক্য থাকলেই পঞ্চম বর্ণের স্থলে আমরা জাস্ট ম দিয়ে দিব। সঙ্গীত সমগীত, শঙ্কা সমকা, সংসার সমযোগ সার, এই জায়গাটা আমরা একটু খেয়াল করার ট্রাই করবো, যে দেখো এখানে এটা অ্যাড জাস্ট। তারপর এক এক্সাম্পল অনেকগুলো দেওয়া, সংবাদ কিংবা সংকীর্ণ, সংশয়, যতগুলো আমাদের প্রয়োজন সবই দেওয়া আছে, যে সন্ধি শব্দটা সন্ধি বিচ্ছেদ দেওয়া আছে। এরপর দয় ব থাকলে আমরা এটাকে দয়ের পরিবর্তে কি লিখবো সেটা দেওয়া আছে, যেমন উদ্ধৃত থাকলে উৎযোগ ঋত। তারপর ষষ্ঠ থাকলে আমরা ট এর পরিবর্তে ত এবং ঠ এর পরিবর্তে থ দিব, ট এর পরিবর্তে ত। একটু খেয়াল করো ট কোথায় আমাদের এখানে, সো ট এর পরিবর্তে আমরা কি দিচ্ছি ত, আর ঠ এর পরিবর্তে থ। সো বর্গের 3 নাম্বার বর্ণের জায়গায় 4, এখানে এটার জায়গায় এটা, জাস্ট এতটুকু আমরা পরিবর্তন করছি। সেখানে দেখো ট, আমরা যখন বলি ক চ
ট ত প বর্গ, তারপর এখানে কি ক খ, চ এর পরে হচ্ছে ছ, ট এর পরে ঠ, ত এর পরে থ, প এর পরে ফ, এরকম ছিল না? সেখানে বলছে ট এর জায়গায় আমরা দিব ত, ঠ এর জায়গায় দিব থ। এই কথাটা এখানে বলার ট্রাই করা হয়েছে। হ্যাঁ, ইনশাল্লাহ এগুলো প্র্যাকটিস করলে হবে। তারপর নিপাত নিষিদ্ধ স্বরসন্ধির মতো নিপাত নিষিদ্ধ ব্যঞ্জন সন্ধিগুলো বলা আছে। অফকোর্স নিপাত নিষিদ্ধ সন্ধিগুলো তুমি কোনো নিয়মে ফেলতে পারবে না, তো এগুলোকে তোমার কি করতে হবে, মুখস্থ করতে হবে। যেমন এটা, তারপর হচ্ছে তস্কর বা চোর, ষোড়শ, এগুলো আমাদের নিপাত নিষিদ্ধ সন্ধি। সো নিপাত নিষিদ্ধগুলো মনে রাখার জন্য তোমাকে একটা গল্প দেওয়া আছে। তারপরে আসি আমরা বিসর্গ সন্ধিতে। সো স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি আমরা করে করে সাধারণত ইউজ টু, কিন্তু বিসর্গ সন্ধিটা আমাদের কাছে নতুন। বিসর্গ সন্ধি কি সেটা আমরা একটু খেয়াল করব। তো বিসর্গ সন্ধিটা কিভাবে কাজ করে দেখো। বিসর্গ মানে কি, যে এটা হচ্ছে আমাদের বিসর্গ, এটা হচ্ছে আমাদের বিসর্গ। তো বিসর্গ সন্ধিতে কি হয়, একটা বিসর্গের সাথে কোনো একটা স্বরধ্বনি বা কোনো একটা ব্যঞ্জন ধ্বনি আমরা পেয়ে থাকি, কোনো একটা স্বরধ্বনি বা কোনো একটা ব্যঞ্জন ধ্বনি নিয়ে আমরা হচ্ছে বিসর্গ সন্ধিটা করে থাকি। এবং বিসর্গ সন্ধি দুই প্রকার, একটাকে আমরা বলি র জাত বিসর্গ, আরেকটাকে আমরা বলি হচ্ছে স্বজাত বিসর্গ। এই দুই প্রকারের আমরা পাই। সো বিসর্গ সন্ধির এক্সাম্পলগুলো আমরা একটু দেখবো যে বিসর্গ সন্ধি কিভাবে কাজ করে। প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বিসর্গ সন্ধিটা কখনো কখনো এই বিসর্গটা রতে পরিবর্তন হয়ে যায়। সন্ধির ক্ষেত্রে আমরা র থাকা বিসর্গগুলোকে আমরা বিসর্গ না রেখে আমরা কিসে নিয়ে যাই, রতে নিয়ে চলে যাই। সো এটা একটু খেয়াল করবা কিভাবে। ধর আমি যখন একটা শব্দ বলি নিরাকার, সো নিরাকার শব্দটার যখন আমি সন্ধি বিচ্ছেদ করি তখন আমি কি বলি, দেখো নি যোগ আকার, তাহলে কি ঘটলো, এখানে দেখো বিসর্গের পরিবর্তে একটা র চলে আসছে। সো এই যে বিসর্গের পরিবর্তে র চলে আসে, এটা হচ্ছে আমাদের বিসর্গের প্রথম নিয়ম। এরকম নিরাকারের মতো করে আমরা আরো অনেক পাই। যেমন ধর আমরা যখন বলি পুনরাগত, পুনরাগত অর্থাৎ পুনরায় আসছে এরকম। সো পুনরাগততেও কি হচ্ছে দেখো তো, পুনরাগত। সো পুনরাগত সন্ধি বিচ্ছেদ যখন আমরা করি তখন আমরা বলি পুন বিসর্গ আগত। তাহলে এখানে কি হলো, বিসর্গের জায়গায় র চলে আসলো। তাহলে আমাদের প্রথম বিসর্গের নিয়মটা হচ্ছে যে আমাদের বিসর্গের জায়গায় কি এসে যাবে, আমাদের বিসর্গের জায়গায় হচ্ছে র এসে যাবে। এটা হচ্ছে আমাদের প্রথম যে বিসর্গ সন্ধির নিয়ম সেটা। আচ্ছা, এরপরে আমরা বিসর্গ সন্ধিকে আর কিরকম ভাবে দেখব, আমরা দেখব যে কখনো কখনো বিসর্গ সন্ধিতে বিসর্গের জায়গায় আমরা র এর জায়গায় আমরা হচ্ছে অনেক সময় এখানে র এর পরে রয়ের যে সংক্ষিপ্ত রূপ বা রেফ, রি এর সংক্ষিপ্ত রূপ, এটা দেখতে পাই। বিসর্গের জায়গায় আমরা দেখব হচ্ছে রেফ চলে আসছে। সো রেফ মানে কি, এই যে এই বর্ণটাকে আমরা বলি রেফ, অর্থাৎ শব্দটাতে প্রথমে ছিল বিসর্গ কিন্তু আমরা পরে নিয়ে আসবো হচ্ছে রেফ। সো কিরকম একটু খেয়াল করো, আমরা যখন বলি প্রাদুর্ভাব, রোগের প্রাদুর্ভাব, সে প্রাদুর্ভাব শব্দটাকে আমরা যখন হচ্ছে সন্ধি বিচ্ছেদ করি তখন আমরা এখানে কি পাই, আমরা পাই হচ্ছে প্রাদু বিসর্গ যোগ হচ্ছে ভাব। তাহলে এখানে কি ঘটলো, বিসর্গের জায়গায় আমাদের একটা রেফ চলে আসলো। সেরকম রেফ আসা এটাও কিন্তু বিসর্গের অন্যতম একটা নিয়ম বা এক্সাম্পল। তাহলে আমরা দুইটা এক্সাম্পল পাইলাম বিসর্গের। প্রথমটা হচ্ছে বিসর্গের জায়গায় রা হবে, দুই নম্বরটা হচ্ছে বিসর্গের জায়গায় আমরা রেফ নিয়ে আসবো। এবং আরো একটা জিনিস একটু মনে রাখবো, যেমন ধরো আমাদের কিছু এক্সাম্পল হয়, যেমন আমরা বলি যে শীতার্ত, শীতার্ত, এখানেও কিন্তু হচ্ছে আমাদের বিসর্গ ছিল, কিন্তু আমরা যখন এটার সন্ধি বিচ্ছেদ করি তখন কিন্তু আমরা শীত যোগ ঋত করি, অর্থাৎ রি কার্ডটাকে নিয়ে আসি। ঠিক আছে, তো এটা একটু এক্সেপশনাল, এটা আমরা একটু খেয়াল রাখবো। শীত যোগ ঋত, শীতার্থ, এই নিয়মটা আমরা অলরেডি দেখে ফেলছি আমাদের সন্ধির নিয়মে, আবার একটু তোমাদেরকে মনে করাই দিলাম। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস একটু মনে রাখবা, বিসর্গ র রেফ এর পাশাপাশি বিসর্গ অনেক সময় ও এর মতো আচরণ করতে পারে, অর্থাৎ বিসর্গের পরিবর্তে আমরা অনেক সময় ও যুক্ত করি। যেমন ধর আমরা বিভিন্ন ধরনের মনোযুক্ত শব্দ যখন আমরা পাই, যেমন মনোযোগ, তারপরে হচ্ছে মনোকষ্ট, মনোনীত, এই জায়গাগুলোতে আমরা দেখি যে বিসর্গের জায়গায় ও চলে আসছে। তো ও চলে আসে কিরকম, ধরো মনোযোগ যোগ, এটার সন্ধি বিচ্ছেদ আমরা মনোযোগের সন্ধি বিচ্ছেদ করি হচ্ছে এইভাবে। তাহলে কি ঘটছে দেখো, মন ছিল সেটাকে আমি মনো বানায় দিছি, ওকার। তাহলে মনে রাখবা মনোযোগ, মনোনীত, মনোনয়ন বা মনোনয়ন না, মনোযোগ, মনোকষ্ট, মনোনীত, এই টাইপের যে এক্সাম্পল গুলো সেখানে আমরা বিসর্গের জায়গায় ও কার চলে আসতে দেখি। তারপর দেখো তিরোধান, তিরোধান, তাহলে এখানে কি ছিল, ও, এই ওটা একটা বিসর্গ সন্ধির, তাহলে এখানে কি হবে, তীর যোগ
আমরা কি বলবো, তির্যক ধান। সো এটাকে তিরোধান আমরা বিসর্গের জায়গায় ইউজ করে ফেলতেছি। তাহলে আমাদের স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধিগুলো এমনিতেই মনে থাকে, বিসর্গ সন্ধিটা যেহেতু একটু এক্সেপশনাল সেটা আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব। অ্যান্ড ফাইনালি আমরা বিসর্গ সন্ধির যেই সবচেয়ে লাস্ট যে নিয়মটা পাই সেটা হচ্ছে বিসর্গ কখনো কখনো বিসর্গই থেকে যাবে, অর্থাৎ আমি এটাকে ভাঙলেও আমি এখানে বিসর্গই পাবো। যেমন পুনো যোগ পুনো, এখানে সন্ধি বিচ্ছেদেও বিসর্গ আছে, শব্দটাতেও আমাদের বিসর্গ আছে। তাহলে এখানে 3 ধরনের যে আমরা সন্ধি প্রকার আমরা পড়ছি, আমরা বলছি যে নতুন 9-10 এর বই অনুযায়ী আমাদের সন্ধি হচ্ছে 3 প্রকার, স্বর, ব্যঞ্জন এবং বিসর্গ। স্বর সন্ধিগুলো আমরা এমনিতে পারি, ব্যঞ্জনও পারি, এখান থেকে আমরা খেয়াল রাখবো নিপাতনের সিদ্ধ সন্ধিগুলো, এবং বিসর্গ সন্ধি থেকে আমরা খেয়াল রাখবো বিসর্গের যে 5টা টাইপ আমরা দেখলাম সেই 5টা টাইপকে। এবং লাস্টে আমরা দেখছি যে 5 নাম্বার টাইপটা ছিল আমাদের যে বিসর্গ বিসর্গের মতো থেকে যাবে। তাহলে এখান থেকে আমাদের বিসর্গ সন্ধিটা আমাদের একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস একটু মনে রাখবা, সেটা হচ্ছে বিসর্গ ব্যবহার করার কারণে অনেক সময় পূর্ববর্তী স্বরটা দীর্ঘ হয়ে যায়। পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়। কিরকম? ধরো নীরব, নীরব এই শব্দটা আমরা নিশ্চয়ই সবাই কম বেশি শুনছি, নীরব। সো নীরব শব্দটার সন্ধি বিচ্ছেদ হবে কি হবে তোমরা কেউ কি জানো? নীরব শব্দের সন্ধি বিচ্ছেদ, এটা কিন্তু একটা বিসর্গ সন্ধি। নীরব শব্দের সন্ধি বিচ্ছেদ হবে হচ্ছে এরকম, নয়রস্বীকার বিসর্গ রব। তাহলে দেখো এখানে একটা বিসর্গ ছিল এবং পূর্ববর্তী স্বরটা কি ছিল? রস্বইকার। এখন সেটা কি রস্বই থেকে দীর্ঘই হয়ে গেছে। এই কথাটাই এখানে আমরা বলার ট্রাই করছি এতক্ষণ ধরে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু বিসর্গ থেকে মনে রাখবো, সেটা হচ্ছে আমাদের যে 3টা স আছে, দন্তস্ব, তালব্যস্ব এবং মূর্ধন্য স, এগুলো দিয়ে আমাদের কিছু সন্ধি বিচ্ছেদ আমরা পাই। যেমন আমরা পাই হচ্ছে শিরশ্ছেদ, শিরশ্ছেদ। তো এই ধরনের শব্দগুলো সন্ধি বিচ্ছেদ আমরা কিরকম পাই? শির যোগ বিসর্গ ছেদ। তাহলে এইখানে কি ঘটছে? এখানে যে বিসর্গটা, সে তো কোনো বিসর্গ আমাদের র হইল না, ও হইল না, তাহলে এরা করছেটা কি? আমরা দেখতে পাই যে এই যে 3টা যে স, এই সগুলো যখন সন্ধি বিচ্ছেদ করার প্রয়োজন হয় তখন এরা বর্গের যে প্রথম 2টা বর্ণ থাকে, বর্গের প্রথম যে 2টা বর্ণ, সে প্রথম 2টা বর্ণে এরা হচ্ছে কনভার্ট হয়ে যায়। বর্গের প্রথম 2টি বর্ণ, তার মানে বর্গের প্রথম 2টি বর্ণ কি? আমরা বর্গ পড়ছি ক, চ, ট, ত, প, এটা হচ্ছে বর্গের প্রথম বর্ণ। আমরা বর্গের দ্বিতীয় বর্ণ পড়ছি ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। সো এই 2টা বর্ণে এরা হচ্ছে কনভার্ট হয়ে যায়। তাহলে একটু খেয়াল করো, এখানে আমার যে বিসর্গটা ছিল সেই বিসর্গটার জায়গায় আমরা কি তালব্য স এগুলো আনছি না, এবং দেখো এরা কনভার্ট হয়েছে কিসে? ছতে। যে ছ কিন্তু আমাদের বর্গের দ্বিতীয় বর্ণ। সো বর্গের প্রথম 2টা বর্ণের কোন বর্ণে এরা কনভার্ট হয়ে যায়, সেই নিয়মটা এখানে বলা হয়েছে। তো আমরা বিসর্গ সন্ধিগুলো একটু ভালো করে, এই যে 5টা নিয়ম যে আমরা এখানে লিখছি এবং কিছু এক্সেপশনাল আমরা নিয়ম দেখছি, সেই নিয়মগুলো আমরা একটু খেয়াল রাখার ট্রাই করব। তোমাদের পরীক্ষার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ এখানে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে, সেই সন্ধি বিচ্ছেদগুলো একটু দেখবা, সো দ্যাট তুমি হচ্ছে পরীক্ষায় নিম্নের কোনটি কোন শব্দে সন্ধি বিচ্ছেদ আসলে উত্তর করতে পারো। অনেকগুলো রাখা হয়েছে, অনেকগুলো, মোটামুটি প্রত্যেকটাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বিধায় রাখা হয়েছে, এবং যেগুলো তোমাদের পরীক্ষা বা বোর্ড বইয়ের সাথে মিলে সেগুলোকে এখানে কিন্তু স্থান দেওয়া হয়েছে। সো তোমরা একটু নিজেরা একটু ট্রাই করার চেষ্টা করো আর কি। আচ্ছা, সো আসো এখন আমরা একটু আমাদের বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো দেখি। তো এখানে বলা হচ্ছে যে সমযোগ চয় সঞ্চয়, এখানে ম রূপান্তরিত হয়ে ইয় হয়েছে কেন? চ কি ধরনের ধ্বনি? সো একটু খেয়াল করো, ক, চ, ট, ত, প। আমরা জানি ক বর্গের ধ্বনিগুলো হচ্ছে সব আমাদের কি ধ্বনি? কণ্ঠধ্বনি। ক বর্গের ধ্বনিগুলো সব কণ্ঠধ্বনি, এগুলো সব হচ্ছে আমাদের তালব্য ধ্বনি। খেয়াল করে দেখো, চ, ছ যখন তুমি উচ্চারণ করবা তখন তোমার জিভ কিন্তু উপরে তালুতে গিয়ে লাগে। তারপরে দেখো তুমি যখন এগুলো উচ্চারণ করবা ট, ঠ, তখন কিন্তু এগুলোকে আমরা সবগুলোকে বলতেছি মূর্ধা ব্যঞ্জন, ঠিক আছে? তারপরে দেখো ত, থ, ত, থ যখন আমরা উচ্চারণ করি আমাদের জিহ্বাটা কিন্তু দাঁতে এসে স্পর্শ করে, ফলে এগুলোকে আমরা সব বলি কি? দন্ত ব্যঞ্জন।
তারপর প ফ ব ভ, এগুলো দেখো ঠোঁটে স্পর্শ করে, সেগুলোকে আমরা কি বলি? ওষ্ঠ ব্যঞ্জন। তাহলে প এর পরে যারা যারা আছে প ফ ব ভ ম, এরা কিন্তু সবাই মোটামুটি ওষ্ঠ ব্যঞ্জন। 5 নম্বরটা আবার নাসিক্য, সো এটাকে আমরা বাদ রাখতে পারি। তারপর এখানে এখানে যারা যারা আছে ত থ দ ধ, এগুলো সব দন্ত। ট ঠ ড ঢ সব মূর্ধা। চ ছ জ ঝ তালব্য। ক খ গ ঘ কণ্ঠ। তাহলে আমাকে প্রশ্ন করছে চ কি ধরনের ধ্বনি, সো চ হচ্ছে আমার তালব্য ধ্বনি। তাহলে অ্যান্সার হবে হচ্ছে ক। দেখো এটা ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু 22-23 সালে এই প্রশ্নটা কিন্তু আসছে। সো এই ধরনের প্রশ্ন তোমার আসতে পারে সন্ধির সাথে কানেক্ট করে। আচ্ছা, অন্তরঙ্গ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? তাহলে অন্তরঙ্গ শব্দের ক্ষেত্রে একটু খেয়াল করো যে বিসর্গ সন্ধি হবে, বিসর্গটা রতে পরিবর্তন হয়েছে। তো বিসর্গ রতে পরিবর্তন কোনটাকে দেখে মনে হয়? দেখো তো, এখানে একটা বিসর্গ, এখানে কোনো বিসর্গ নাই বাদ, এখানেও বিসর্গ নাই বাদ, তাহলে এটা হবে না? হয় এটা হবে। এখন দেখো এখানে যদি আমি র দেই, তাহলে এখানে রতে পরিবর্তন হয়েছে তো আমি বলতে পারবো না। কিন্তু দেখো এখানে কি ছিল? এখানে বিসর্গ ছিল আর অ ছিল, তাহলে বিসর্গটা কিসে পরিবর্তন হয়েছে? রতে পরিবর্তন হয়েছে। আর এটা যদি তুমি নিতে চাও বিসর্গ আছে দেখে, তাহলে এখানে তো আগে থেকেই রঙ্গ ছিল, তাহলে এখানে তো কিছু ঘটাইতে পারলো না বিসর্গ, তাহলে এটা হবে না। তাহলে কি হবে? ঘ। বিসর্গ এবং কি অঙ্গ যেটা ছিল সেটা কিসে পরিণত হলো? বিসর্গটা রতে পরিবর্তন হলো। এই যে আমরা বিসর্গের প্রথম যে নিয়মটা পড়ছি, একদম প্রথম নিয়ম, এই যে বিসর্গগুলো রতে পরিবর্তন হবে। যেমন এখানে নিযোগ আকার ছিল, আ এবং বিসর্গ মিলে র হয়ে গেছে, র হয়ে গেছে। সেটাই হচ্ছে আমাদের এই নিয়মটা থেকে আর কি প্রশ্নটা আসছে। ওকে, এরপর প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ। প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন এটা কোনো বিসর্গ সন্ধি না, সেটা বাদ। প্রতিযোগ বর্তন, বর্তন মানে তো যে জিনিসকে বোঝায় সেটা। প্রত্যাবর্তন মানে কি? প্রত্যাবর্তন মানে হচ্ছে তোমাদের একটা প্রত্যাবর্তনের লজ্জা বলে একটা কবিতাও আছে, যেটা তোমরা পাও নাই, পরের ব্যাচগুলো পাইছে। সো প্রত্যাবর্তন মানে প্রতিযোগ আবর্তন, অর্থাৎ পুনরায় আসা। হ্যাঁ, পুনরায় আসা। সো প্রতিযোগ আবর্তন, খ। এরপর নিষ্কর শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি? ক্লিয়ারলি আমরা বুঝতে পারতেছি যেটা একটা বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি কেন? এই যে বিসর্গ সন্ধিটা সতে পরিবর্তন হয়েছে। এই যে আমরা এখানে যে নিয়মটা পড়ছিলাম, এই যে এই নিয়মটাতে হচ্ছে পড়ছে তিনটা স, বর্গের প্রথম দুইটা বর্ণ। সো বর্গের প্রথম বর্ণ ক তে এটা ট্রান্সফার করছে, এই যে দেখো ক তে ট্রান্সফার করছে। সো অ্যান্সার হচ্ছে আমাদের ক। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের যে অংশটুকু আমরা যেখান থেকে আমরা হচ্ছে বাদ রাখছিলাম এতটুকু পর্যন্ত আমরা পড়ি। শব্দদ্বিত্ব থেকে আমরা হচ্ছে ব্রেকটা নিয়েছিলাম। সো এখান থেকে শুরু করি। খুবই সহজ একটা টপিক, একদম 5 মিনিটে পড়ার মতো একটা টপিক। একটু খেয়াল করো, শব্দ মানে তো সবাই বুঝো, দ্বিত্ব মানে কি? দ্বিত্ব মানে হচ্ছে ডাবল করে দেওয়া, রাইট? সো ডাবল করে দেওয়া, জাস্ট এতটুকুই মনে রাখবা। শব্দদ্বিত্ব মানে হচ্ছে কোনো একটা শব্দকে কিছুটা বা একেবারে সেম রেখে ডাবল ইউজ করা বা দুইবার ব্যবহার করা, সেটাকে আমরা বলি হচ্ছে শব্দদ্বিত্ব। অর্থাৎ তুমি যখন একটা শব্দদ্বিত্ব বোঝাও তখন তুমি কি বুঝাও? বেসিক্যালি একটা শব্দ। কয়টা শব্দ? একটা শব্দ। এই একটা শব্দকে, মানে টিটা দুইটা লিখছি, কি একটা অবস্থা আছে, যাই হোক ঠিক করি। একটা শব্দ, ঠিক আছে? সেই একটা শব্দকে তুমি হয় সেম রাখবা, অভিন্ন বললাম না, অভিন্ন বললে আবার তোমাদের বুঝতে অসুবিধা হয়। একটা শব্দকে তুমি হয় সেম রাখবা, না হয় সামান্য পরিবর্তন করবা, করে তুমি এটাকে কি করবা? ডাবল করে দিবা। এই ডাবল করে দেওয়াটাই হচ্ছে আমার শব্দদ্বিত্ব। তার মানে একটা শব্দের পরে আরেকটা সেম বা সিমিলার, সেম বা কাছাকাছি চেহারার শব্দ যদি তুমি প্রয়োগ করো, তাহলে আমরা সেটাকে বলি শব্দদ্বিত্ব। বা একই শব্দ দুইবার প্রয়োগ করাকে আমরা বলি হচ্ছে শব্দদ্বিত্ব। তাহলে শব্দদ্বিত্বগুলো কেমন হবে? তোমার প্রথম শব্দটা আর দ্বিতীয় শব্দটা পরপর প্রয়োগ হবে, দুটো সেম শব্দ হতে পারে, আবার কোনোটা প্রথমটার থেকে দ্বিতীয়টা কিছুটা পরিবর্তনও হতে পারে। সো দুই টাইপের শব্দদ্বিত্ব আমরা হচ্ছে এখানে পাবো। সো এখানে শব্দদ্বিত্বের প্রকারভেদ দেওয়া আছে। শব্দদ্বিত্ব আমরা 3 ধরনের পাই। একটাকে আমরা বলতেছি অনুকার দ্বিত্ব, তারপরে ধনাত্মক দ্বিত্ব, তারপর হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব। সো আসলে একদম প্রথম থেকে শুরু করি অনুকার দ্বিত্বকে। অনুকার দ্বিত্ব হচ্ছে যখন আমরা দুইটা শব্দকে প্রয়োগ করি পরপর, তখন এদের চেহারা যদি কাছাকাছি হয় তখন সেই শব্দগুলোকে আমরা বলি অনুকার দ্বিত্ব। তাহলে আমরা কি বলবো? পরপর প্রয়োগ হওয়া, পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দ, কাছাকাছি চেহারার শব্দ,
এগুলোকে আমরা বলবো হচ্ছে অনুকার দ্বিত্ব। এবং বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল রাখবা যেই শব্দগুলো আমাদের অনুকার দ্বিত্ব হয় এদের প্রথমটার অর্থ থাকলেও দ্বিতীয়টার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অর্থ থাকে না। যেমন আমরা যখন বলি অঙ্ক টঙ্ক, তখন অঙ্কের আমরা অর্থ পেলেও টঙ্কের কিন্তু অর্থ পাই না। তাহলে দেখো এরা কিন্তু পরপর প্রয়োগ হয়েছে এবং এদের চেহারা কিন্তু অনেকটা কাছাকাছি, পুরো সেম না কিন্তু সিমিলার, অর্থাৎ কাছাকাছি। আবার অনেক ক্ষেত্রে দ্বিতীয়টার অর্থ থাকতেও পারে। তো সেক্ষেত্রে তুমি মনে রাখবা যেটা, যে এখানে যারা প্রয়োগ হচ্ছে তাদের চেহারা দেখতে অনেকটা একই রকম, ঠিক আছে? যেমন অঙ্ক টঙ্ক, আম টাম, অল্প স্বল্প, বুদ্ধি শুদ্ধি। তারপর আমরা যখন বলি ঘর টর, গরু টরু, তোমার গরু টরু আছে নাকি? সো টরু, টরু বলে কিন্তু কিছু নাই, কিন্তু গরুর সাথে মিলায়া আমরা টরু শব্দটা ইউজ করছি। সো যে গরু টরু, ঘর টর, অঙ্ক টঙ্ক, এগুলো হচ্ছে আমাদের কি অনুকার দ্বিত্বের এক্সাম্পল। সো অনুকার দ্বিত্ব আমরা কি বলছি, বেশিরভাগ ক্ষেত্রে দ্বিতীয় অংশটার কোনো মিনিং থাকে না, তবে কিছু কিছু ক্ষেত্রে মিনিং থাকে, কিছু কিছু ক্ষেত্রে থাকে না। এবং অনেক সময় দেখা যায় যে স্বরধ্বনির পরিবর্তনও এখানে ঘটতে পারে। যেমন ঘোড়া থেকে তুমি ঘুড়ি বানাইলা, সো আগে ছিল আ ধ্বনি, তারপরে হয়ে গেল হচ্ছে রস্বই ধ্বনি। চুপচাপ, সো চুপচাপ দুটোরই মিনিং আছে, কিন্তু চুপে ছিল রস্য উকার আর পরবর্তীতে হয়ে গেছে হচ্ছে চাপ। সো এইগুলো প্রত্যেকটাই আমাদের অনুকার দ্বিত্বের এক্সাম্পল। তাহলে আমি আবারও বলি, অনুকার দ্বিত্ব কি? অনুকার দ্বিত্ব হচ্ছে পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার দুটো শব্দ যদি থাকে সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে অনুকার দ্বিত্ব। হ্যাঁ, তোমরা অনেকেই বলতেছো বাজার টাজার, এগুলো এই তো এক্স্যাক্টলি ধরে ফেলছো তোমরা সবাই। তাহলে অনুকার দ্বিত্ব যদি আমরা চিনি, তাহলে আমরা এর পরে চলে আসি ধন্যাত্মক দ্বিত্বতে। সো ধন্যাত্মক দ্বিত্ব মানে কি? দেখো, ধন্যাত্মক দ্বিত্ব মানে হচ্ছে যখন কোনো একটা প্রাকৃতিক ধ্বনির অনুকরণে শব্দ দ্বিত্বটা তৈরি হবে। কি বলতেছি? প্রাকৃতিক ধ্বনির অনুকরণে বা আমাদের কাল্পনিক ধ্বনির অনুকরণে যদি তৈরি হয়, প্রাকৃতিক ধ্বনির অনুকরণে বা আমরা বলতেছি কি কাল্পনিক ধ্বনির অনুকরণে যদি তৈরি হয়, সেগুলোকে আমরা বলবো ধন্যাত্মক দ্বিত্ব। যেমন ধরো আমরা প্রায় কিছু শব্দ ব্যবহার করে থাকি, যে আমার শরীরটা কুটকুট করতেছে। এখন ধরো তোমার শরীরের কোনো জায়গা চুলকাচ্ছে, তুমি বললা শরীরটা কুটকুট করতেছে, তাহলে দেখো কুটকুট, এই দুটো শব্দ কি পরপর প্রয়োগ হয়, সেম শব্দ। তাহলে এইগুলোকে আমরা বলবো হচ্ছে ধন্যাত্মক দ্বিত্ব। কেন? কারণ কুটকুট বলে আসলে কিছু এক্সিস্ট করে না, এটা তোমার একটা কল্পনা, যে তোমার শরীরে যে ফিলিংসটা হচ্ছে কুটকুট, এটা একটা কাল্পনিক ধ্বনি। এই ধরনের কাল্পনিক ধ্বনিগুলোকে আমরা বলতেছি হচ্ছে ধন্যাত্মক দ্বিত্ব, যেগুলো বাস্তবে আসলে সম্ভব না। যেমন আমরা বলি যে ওর চোখ চকচক করতেছে, কারো চোখ চকচক করতেছে। এখন চোখ কি আসলে চকচক করে না? এটা আমরা কল্পনা করে নিচ্ছি যে ও কোনো একটা কিছু দেখে ওর লোভ লাগতেছে, ভালো লাগতেছে, চকচক করতেছে। আমরা বলি খক খক করে কাশতেছে। একটা মানুষ কাশলে কিন্তু খক খক যে করে, বা সাউন্ডটা যে খক খক, এটা কি? এটা আমাদের প্রাকৃতিক কোন একটা সাউন্ড শোনার পরে আমরা অনুকরণে এই শব্দটাকে বানায় নিছি। এই সাউন্ডটা যে খক খক, এটা কি আমাদের কল্পনাজাত বের হওয়া? সো এই যে খক খক, কুটকুট, চকচক, এগুলো সবই হচ্ছে আমাদের প্রাকৃতিক ধ্বনির অনুকরণ বা কাল্পনিক ধ্বনির অনুকরণ। এই জন্য এগুলোকে আমরা বলতেছি হচ্ছে ধন্যাত্মক দ্বিত্ব। তারপর আমরা অনেক সময় বলি যে ফটাফট বেলুন ফুটছে বা ফটাফট বাজি ফুটছে। এখন বাজি ফুটার সাউন্ডটা যে ফট সাউন্ড, এই ফট সাউন্ডটা কি আমরা কল্পনা করে বের করছি, তাহলে ফটাফট হচ্ছে আমাদের ধন্যাত্মক দ্বিত্বের মধ্যে পড়বে। তাহলে আমরা যে দুটো পড়ছি সে দুটো আবার একটু রিপিট করি। প্রথমটা আমরা বলছি অনুকার দ্বিত্ব। অনুকার দ্বিত্বে আমরা দেখতেছি পরপর প্রয়োগ হয় কাছাকাছি চেহারার শব্দ, নট সেম শব্দ। দেখো এখানে কিন্তু দুটোই সেম, যা কুট কুট, চক চক, খক খক, সেম, কিন্তু এখানে কিন্তু সেম না, একটার থেকে আরেকটাকে বানানো হয়েছে। এরকম কাছাকাছি চেহারার শব্দ হইলে অনুকার, আর যদি প্রাকৃতিক ধ্বনির অনুকরণ বা কাল্পনিক ধ্বনির অনুকরণ হয় তাহলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে ধন্যাত্মক দ্বিত্ব। তাহলে এবার আসে পুনরাবৃত্ত দ্বিত্ব। পুনরাবৃত্ত দ্বিত্ব মানে কি? পুনরাবৃত্ত মানে হচ্ছে পুনরায় বলা হয়েছে এমন, মানে পুনরায় আবৃত্ত। পুনরাবৃত্ত এটাকে আমরা মনে রাখবো কিভাবে? পুনরায় আবৃত্ত মানে এখানে জাস্ট কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণ কিচ্ছু নাই, আমরা জাস্ট একই জিনিসকে দুইবার বলে দিলাম। যেমন আমি যদি বলি যে কবি কবি ভাব, হ্যাঁ, কবি কবি ভাব, হাতে হাতে দাও, কবি কবি ভাব, হাতে হাতে দাও, তাহলে এখানে কি ঘটলো? জাস্ট একই শব্দ পুনরায় আবৃত্ত হইল। একই শব্দ জাস্ট কি করলাম? আমরা দুইবার ইউজ করলাম। এরকম একই শব্দ দুইবার ইউজ হইলে সেটাকে আমরা বলি হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্ব। এখন তোমার এখানে একটা ঝামেলা লাগবে। ঝামেলাটা কিসে লাগবে? অনুকার দ্বিত্ব তো আপু বুঝলাম যে দুইটা শব্দ সেম না, কাছাকাছি, আমি অনুকার দ্বিত্বটা না হয় পেরে গেলাম। এখন ধন্যাত্মক দ্বিত্ব আর পুনরাবৃত্ত দ্বিত্ব দুইটা তো দেখতে একই রকম লাগে। এখানেও কবি কবি হাতে হাতে, এখানেও চকচক খক খক কুটকুট, অর্থাৎ দুইটাতেই তো একই শব্দ, জাস্ট কপি অ্যান্ড পেস্ট হয়েছে। এখানে দেখো কপি পেস্ট হয় না, একটু এডিট হয়েছে পরের শব্দটায়,
কিন্তু ধনাত্মক দ্বিত্বের যে এক্সাম্পল গুলো এবং পুনরাবৃত্ত দ্বিত্বের যে এক্সাম্পল গুলো, এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি প্রথম শব্দটা থেকে পরের শব্দটা জাস্ট কপি অ্যান্ড পেস্ট। তাহলে তোমার কনফিউশন হবে যে ধনাত্মক দ্বিত্ব আর পুনরাবৃত্ত দ্বিত্ব বুঝবা কেমনে, দুটিকে আলাদা করবা কেমনে। আলাদা করার জন্য তোমাকে একটু মাথা খাটাতে হবে মিনিংটায়। তুমি দেখো আমরা যখন বলি ও কবি কবি, ও দেখতে কবি কবি, এখন একটা মানুষ দেখতে কবি কবি, এটা কিন্তু আমাদের কল্পনা না, আমরা তাকে দেখতেছি যে ও কবি কবি। তুমি কাউকে বললে আমাকে হাতে হাতে দিও, আমার জ্বর জ্বর, সেই যে জ্বর জ্বর, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে, এই প্রত্যেকটা শব্দই কিন্তু কোনোটাই আমাদের কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণ না বা কোনো কল্পনাশ্রুত শব্দ না। কিন্তু দেখো খুক খুক, কট কুটকুট, চকচক, খক খক, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের কাল্পনিক ধ্বনির অনুকরণে সৃষ্ট, বা আমরা কল্পনা করে হচ্ছে বলি। সো কল্পনা করে যদি বলি তাহলে সেগুলোকে আমরা বলবো ধনাত্মক। আর যদি কল্পনা না থাকে, জাস্ট র্যান্ডমলি পুনরায় আবৃত্ত হয়, দুইবার ইউজ হয়, দুইবার বলা হয়, তখন সেটাকে আমরা বলবো পুনরাবৃত্ত। যেমন ধরো আমি যদি বলি যে কত কত কথা, এখন কত কত তোমার অনেকগুলো কথা আছে, এখানে তুমি যে কত কত শব্দটা ইউজ করছো এটা কিন্তু তোমার অনুকরণ না। তো অনুকরণ যদি না হয় তাহলে এটা তুমি ধনাত্মক দ্বিত্ব বলতে পারবা না। তাহলে কত কত এটা কি হবে আমাদের পুনরাবৃত্ত দ্বিত্ব। ঠিক আছে, তাহলে শব্দ দ্বিত্ব বেসিক্যালি 3 প্রকার, এই 3টা প্রকার একটু খেয়াল রাখবো, এবং এই দুটার মধ্যে কনফিউশন হওয়ার চান্স আছে, এই দুটো একটু আমরা সচেতনতার সাথে খেয়াল রাখবো। আচ্ছা, তো পরীক্ষায় কেমন আসে সেটা আমাদেরকে এখানে বলা আছে যে ধরো আমাদেরকে একটা শব্দ দিবে, তোমাকে বলবে যে রাশি রাশি ধান বা রাশি রাশি ধন, ধামা ধামা ধান, ভালো ভালো আম, এই শব্দগুলো কি বোঝাচ্ছে সেটা তোমার কাছে জানতে চাবে। যেমন আমি আজ জ্বর জ্বর বোধ করছি, তাহলে জ্বর জ্বর এটা একটা পুনরাবৃত্ত দ্বিত্ব। দেখো পুনরাবৃত্ত দ্বিত্বতে আমরা কি পড়ছি যে পুনরায় আবৃত্ত হবে, তাহলে পুনরায় আবৃত্ত হইছে পুনরাবৃত্ত দ্বিত্ব। এখন তোমার প্রশ্নটা আসবে যেটা কি বোঝায়, এটা বোঝায় সামান্য। তো এখানে তোমাদের এরকম বিভিন্ন শব্দ দ্বিত্বের অর্থ দেওয়া আছে যে কোনটা কি অর্থে বসছে। যেমন ডেকে ডেকে হয়রান হয়েছি, তাহলে কি কন্টিনিউয়াসলি তুমি ডাকতেছো, বারবার বারবার ডাকছো। কে কে এলো, তার মানে এখানে একজন তো আসে না, অনেকজন আসছে, তাহলে এটা আধিক্য বুঝাচ্ছে বা বহুবচন বুঝাচ্ছে। এরকম কোন কোন শব্দ দিত কি কি মিনিং দেয় সেটা তোমাদের দেওয়া আছে, একটু আমাদেরকে দেখতে হবে। যেমন ক্রিয়া বিশেষণ বুঝাতে পারে, দেখো দেখে দেখে যেও, সো যেও এটা কি, যেও হচ্ছে আমার ক্রিয়া, কিভাবে যাব, দেখে যাব, তার মানে দেখে শব্দটা কি করতেছে, যেও সম্পর্কে পরিচয় দিচ্ছে। আমরা কি জানি, যেই পদ বাক্যের মধ্যে যেই পদ অন্য কোনো পদ সম্পর্কে পরিচয় দেয় সে আমাদের বিশেষণ বা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে যেও হচ্ছে ক্রিয়া, আর দেখে কি করতেছে দেখো তো, ক্রিয়া সম্পর্কে পরিচয় দিচ্ছে না, কিভাবে যাব, দেখে যাব। তাহলে যেহেতু ক্রিয়া সম্পর্কে পরিচয় দিচ্ছে তাহলে ও অবশ্যই আমাদের বিশেষণ। এখন কি বিশেষণ, ক্রিয়া বিশেষণ। তাহলে এই যে এখানে শব্দ দ্বিত্বটা ইউজ হয়েছে সেটা কি হিসেবে ইউজ হয়েছে, ক্রিয়া বিশেষণ হিসেবে ইউজ হয়েছে। এরকম আমাদেরকে অর্থগুলো দেওয়া, আমরা একটু অর্থগুলো খেয়াল করব। যেমন এখানে স্বল্পকাল স্থায়ী, যে দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল। দেখো আকাশ যে কালো হয়, দেখতে দেখতে কালো হয় যখন আমরা বলি তখন আমরা বুঝাই যে তাকায় ছিলাম হুট করে কালো হয়ে গেছে। এই যে হুট করে কালো হয়ে যাওয়া, তার মানে এটা কি স্বল্পকাল, এটা স্বল্পকাল মিনিং দিচ্ছে। তাহলে এখান থেকে খেয়াল করবা যেটা শব্দদ্বিত্ব থেকে, সেটা হচ্ছে পুনরাবৃত্ত দ্বিত্বগুলো আমাদের কি অর্থ দেয় সেটা আমাদের পরীক্ষায় মূলত আসে। নিরন্তরতা, এই যে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, তোমাদের সোনার তরী থেকে নিছে। আচ্ছা, এরপর বিভিন্ন বাগধারায় দ্বিরুক্ত শব্দের প্রয়োগ দেওয়া আছে। ছেলেটিকে চোখে চোখে রেখো মানে আমরা সতর্কতা বুঝাই। ফুলগুলো তুই আনরে বাছা বাছা, অর্থাৎ ভালো দেখে আনতে বলতেছে। থেকে থেকে শিশুটি কাঁদছে, অর্থাৎ একটু পর পর অনেক সময় ধরে ছেলেটা বা শিশুটা কাঁদতেছে। লোকটা হারে হারে শয়তান, অর্থাৎ অনেক বেশি শয়তান। তারপর এরকম বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। ওকে, তো আমরা বিগত প্রশ্ন দেখলে বুঝবো যে কিভাবে প্রশ্ন আসে। দেখো বলছে ধনাত্মক শব্দ কোনগুলো, দেখো গলায় গলায়। ধনাত্মক মানে কি, তোমার এখানে কোনো কাল্পনিক সাউন্ড হবে, কাল্পনিক সাউন্ড, সেটা প্রাকৃতিক ধ্বনির অনুকরণও হতে পারে, বা প্রাকৃতিক ধ্বনির অনুকরণ, প্রাকৃতিক ধ্বনির অনুকরণ। তাহলে একটু দেখো তো, গলায় গলায় এটা কি, এটা কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণ না, তাহলে এটা পুনরাবৃত্ত দ্বিত্ব। হাতাহাতি, তাহলে দেখো প্রথম শব্দটার সাথে মিল রেখে পরের শব্দটা তৈরি হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে অনুকার। এটাকে আমরা বলবো কি, পুনরাবৃত্ত। একই জিনিস পুনরায় আবৃত্ত হয়েছে, এটাও পুনরাবৃত্ত, একই জিনিস পুনরায় আবৃত্ত হয়েছে। এখন এটাও পুনরাবৃত্ত হওয়ার সুযোগ ছিল, কিন্তু একটু খেয়াল করে দেখো যে আমরা এটাকে পুনরাবৃত্ত বা অনুকার কেন বলতেছি না, কারণ টাপুর টুপুর, দেখো বৃষ্টি যে পড়ে এবং বৃষ্টি পড়ার সাউন্ডটা যে টাপুর টুপুর, এটা কিন্তু আমাদের কল্পনা প্রসূত একটা জিনিস। দেখো হাতাহাতি মানে কি, মারামারি, সো মারামারি তো কোনো কাল্পনিক জিনিস না, অ্যাকচুয়ালি চোখের সামনে ভিজিবল। কিন্তু টাপুর টুপুর, বৃষ্টি পড়ার সাউন্ডটা যে টাপুর টুপুর, এটা কি আমাদের এক ধরনের কল্পনা, আমরা ধরে নিচ্ছি সাউন্ডটা টাপুর টুপুর। এই কারণে ধনাত্মক শব্দ আমরা বলতেছি
ঘ কে, ঠিক আছে? সো প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে ঘ, এটা একটু মাথায় রাখো। আচ্ছা, এরপর কোনটি অনুকার অব্যয়ের দ্বিরুক্তি নয়? প্রশ্ন খেয়াল করো, দ্বিরুক্তি নয় বলছে, তাহলে কল কল, যদি নদীর পানি দিয়ে চিন্তা করো, পানি কি করতেছে, কলকল করে বয়ে যাচ্ছে, সো এটা আমাদের কল্পনা। ফোড়া টনটন, মাছি ভন ভন, ছোটবেলায় কবিতা পড়ছো, টনটন, এটা একটা কল্পনা। পানি ঝমঝম বা বৃষ্টি ঝমঝম করে পড়তেছে, এটাও আমাদের কল্পনা। সো তিনটাই আমাদের অনুকার দ্বিত্ব। শুধুমাত্র লাল লাল যেটা, সেটা কিন্তু অনুকার দ্বিত্ব না, এই লাল লাল হচ্ছে আমাদের পুনরাবৃত্ত। তাহলে পুনরাবৃত্ত যেহেতু, তাহলে এটা আমাদের অনুকার দ্বিত্ব নয়, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। মনে মনে তুলনা করে দেখলাম, এখানে দ্বিরুক্তি ব্যবহৃত হয়েছে, যে মনে মনে, এটা কি অর্থে ব্যবহৃত হয়েছে একটু বলো তো, মনে মনে কি অর্থে ব্যবহৃত হয়েছে? মনে মনে তুলনা করে দেখলাম, তাহলে ব্যাপ্তি, ব্যাপ্তি মানে কি, বিশালতা বা সময় বুঝায় না। আধিক্য মানে বেশি, এটাও না। আচ্ছা, মনে মনে, এটা কি বিশেষ্য? না। ক্রিয়া বিশেষণ? হ্যাঁ হতে পারে। কেন হতে পারে? তুলনা করে দেখলাম, কিভাবে তুলনা করলাম? মনে মনে তুলনা করলাম, তাহলে এটা একটা ক্রিয়া। এখন ক্রিয়াটা কিভাবে সংঘটিত হয়েছে, ক্রিয়া সম্পর্কে পরিচয় দিচ্ছে কে? এ। তাহলে এ কি বিশেষণ? কি বিশেষণ? ক্রিয়া বিশেষণ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ঘ, মনে মনে তুলনা করে দেখলাম। ওকে, দ্রুততা জ্ঞাপক দ্বিরুক্ত শব্দ। আচ্ছা, কর 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 একটা সাউন্ড, মরমর সাউন্ড, সর সর, এটাও না। তাহলে তর তর, এই যে আমরা বলি তর তর করে গাছে উঠে গেল, মানে দ্রুততার সাথে গাছে উঠে গেল। তাহলে শব্দদ্বিত্ব গেল আমাদের। এর পরের টপিক হচ্ছে বাক্য প্রকরণ। বাক্য প্রকরণও মোটামুটি আমাদের ইজি, কারণ আমরা ইংরেজিতে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স পড়ছি, ইন্টারোগেটিভ পড়ছি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ পড়ছি, সেটাই। সো বাক্য প্রকরণ কি, আমরা এখানে একটু দেখব যে বাক্য প্রকরণ মূলত এখানে হচ্ছে আমাদের বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়, এটা আমরা গুরুত্বের সাথে মনে রাখবো। আর একটা জিনিস বলা হয়েছে, ভাষার মূল উপকরণ ও বৃহত্তম একক হচ্ছে বাক্য। এখন উপকরণ আর উপাদান, এটা সম্ভবত তোমরা জানো কিনা একটু খেয়াল করো। ধরো ভাষা, ভাষাকে যখন আমরা ভাঙি, আমরা কি দ্বারা ভাষা বলি? অনেকগুলো বাক্য যখন, অর্থপূর্ণ বাক্য যখন একত্রিত হয়, তখন আমরা বলি ভাষা। এখন বাক্য তৈরি হয় কোত্থেকে? দেখো তো, শব্দ থেকে। আবার এটা তৈরি হয় কোত্থেকে? ধ্বনি থেকে। তাহলে অনেকগুলো ধ্বনি মিলে শব্দ, অনেকগুলো শব্দ মিলে বাক্য, অনেকগুলো অর্থপূর্ণ বাক্য মিলে ভাষা। তাহলে তোমাকে বলছে, প্রশ্ন করছে কি, দেখো, ভাষার মূল উপকরণ ও বৃহত্তম একক। তাহলে ভাষাকে যখন তুমি ভাঙবা, সবচেয়ে বৃহত্তম যেটা পাচ্ছ সেটা হচ্ছে বাক্য। এই কারণেই বলছে ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য। আচ্ছা, এরপরে বলছে ভাষার মূল উপকরণ বাক্য। উপকরণ মানে কি? উপকরণ মানে হচ্ছে বড়টা, আর উপাদান মানে ছোটটা। তুমি খেয়াল করো, তুমি যখন বিরিয়ানি রান্না করো, তখন তুমি বিরিয়ানির উপকরণ রেডি করো। কি উপকরণ রেডি করো? তুমি রেডি করো মাংস, চাল, পানি, আরো যা যা লাগে, মশলা। আর উপকরণগুলোর মধ্যে ধরো মাংস একটা উপকরণ, এখন মাংসের মধ্যে কি কি উপাদান আছে? মাংসের মধ্যে আছে ধরো প্রোটিন, ফ্যাট, আরো অনেক কিছু থাকতে পারে। তো উপাদান কি তাহলে? ভেতরে ছোট, আর উপকরণ হচ্ছে বড়। তাহলে ভাষার উপকরণ যখন বলছে, তখন ভাষা থেকে, ভাষা বাদে সবচেয়ে বড় যেটা আছে সেটাকে মিন করতেছে। তাহলে সবচেয়ে বড়টা কি? বাক্য। এই জন্যই বলছে যে ভাষার মূল উপকরণ এবং বৃহত্তম একক হচ্ছে বাক্য। তাহলে বাক্য সম্পর্কে আমরা কি কি জানি? একটা সার্থক বাক্য হওয়ার জন্য তিনটা গুণ বা তিনটা বৈশিষ্ট্য থাকা লাগে, সেগুলো হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তাহলে আকাঙ্ক্ষা কি? আমরা ইন্টারমিডিয়েটও সম্ভবত পড়ছি। আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের একটা সব বাক্যে একটা পদ বা শব্দ শোনার পরে আরেকটা শব্দ শোনার যে ইচ্ছা, সেটাকে আমরা বলি আকাঙ্ক্ষা। তাহলে এক পদ শোনার পর, এক পদ শোনার পর অন্য পদ শোনার যে ইচ্ছা, অন্য পদ শোনার যে ইচ্ছা, সেটাকে আমরা বলি আকাঙ্ক্ষা। যেমন আমি যদি বলি আমি ক্লাস শেষে বলে আমি যদি থেমে যাই, তাহলে তোমার কিন্তু জানতে ইচ্ছা করতেছে যে আপু ক্লাস শেষে কি করবে, আপু কি ক্লাস শেষে বাসায় যাবে, নাকি আপু কি ক্লাস শেষে রাস্তায় থেকে যাবে, নাকি আপু ক্লাস শেষে খাবে, করবেটা কি। এই যে দুই একটা পদ শোনার পরে তোমার বাকি পদগুলো শুনতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি ফুলফিল করি নাই, তাহলে আমি বলতে পারি এই বাক্যটায় আকাঙ্ক্ষা, যে যোগ্যতাটা, বাক্যের যেই তিনটা বৈশিষ্ট্য, অন্যতম তিনটা বৈশিষ্ট্য, তার প্রথম বৈশিষ্ট্যটা ক্ষুণ্ণ হয়েছে। অর্থাৎ আমি বাক্যটায় শ্রোতার আকাঙ্ক্ষা পূরণ করতে পারি নাই, আমার শ্রোতা আরো শুনতে চায়, আমি থামায় দিছি, তাহলে আমার এটা একটা সার্থক বাক্য হয় নাই। এটা হলো প্রথম। দ্বিতীয় যেটা, সেটাকে আমরা বলতেছি আসক্তি। আসক্তি মানে, আসক্তি কথাটার যদি তুমি আবিধানিক অর্থ দেখো, তাহলে আবিধানিক অর্থ হচ্ছে নৈকট্য। নৈকট্য বলতে আমরা এখানে এখানে নৈকট্য বুঝাচ্ছি না, আমরা এখানে বুঝাচ্ছি হচ্ছে আমাদের বাক্যের সুশৃঙ্খল পদবিন্যাসকে। সুশৃঙ্খল পদবিন্যাস অর্থাৎ কোন পদের পরে কোন পদ থাকবে সেটা। ধরো
সব একটা বাক্যের কিন্তু একটা সিকোয়েন্স থাকে, যেমন আমি ক্লাস শেষে বাসায় যাব, এটা না বলে আমি যদি আমি যাব ক্লাস বাসায় শেষে এরকম এলোমেলো করে বলি, তাহলে কিন্তু বাক্যটার কোনো পদের যে বিন্যাস, বাক্যটার যে কর্তা কর্ম ক্রিয়া, এগুলো কি হয় নাই, সুশৃঙ্খল হয় নাই। ফলে আমরা এটাকে বলতে পারি বাক্যটার মধ্যে আসক্তি গুণটার অভাব আছে। তার মানে আসক্তি কি? আসক্তি হচ্ছে সুশৃঙ্খল পদবিন্যাস। আচ্ছা, তোমরা আবার এটাকে অনেকে আসক্তি ভাবতেছো কিনা, এই যে এটা আসক্তি, এটা হচ্ছে আমরা যেটাকে বলি অ্যাডিকশন, ঠিক আছে, তীব্র ইচ্ছা, এটা না, এটা কিন্তু তয়ে ত, এই যে উপরে একটা মাত্রা আছে, মানে কি ত যোগ ত, ইটস নট আসক্তি, এটা হচ্ছে আসক্তি, তয়ে ত। আচ্ছা, 3 নাম্বার যে গুণটা থাকা লাগে সেটা হচ্ছে যোগ্যতা। যোগ্যতা মানে হচ্ছে অর্থগত এবং ভাবগত মিল, যেটাকে আমরা বলি। যোগ্যতা মানে হচ্ছে অর্থগত ও ভাবগত মিল। অর্থগত ভাবগত মিল মানে কি? ধরো তুমি যদি বলো যে রাস্তায় নৌকা চলে, এখানে কিন্তু বাক্যের অর্থের সাথে ভাবের কোনো মিল নাই। তোমার বলার কথা রাস্তায় গাড়ি চলে, নদীতে নৌকা চলে, তাহলে এইখানে বাক্যটার মধ্যে কি আছে? যোগ্যতার অভাব আছে। তারপর যোগ্যতা সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় থাকে, যেমন তুমি যদি একটা বাক্যের মধ্যে বাগধারা ভুল প্রয়োগ করো, সেটাও বাক্যর যোগ্যতা নষ্ট করবে। যেমন তুমি যদি অরণ্যে রোদন না বলে তুমি যদি বলো বনে ক্রন্দন, তাহলে কিন্তু তোমার বাগধারাটার মানে বাক্যটার যোগ্যতা নষ্ট হবে। তুমি ধরো আমরা একটা শব্দ পাই হচ্ছে, আমরা একটা শব্দ পাই দেওয়া, এই যে দেওয়া, আমার তোমাকে দেওয়া হলো না, এটাকে আমরা অনেকে ইউজ করি হচ্ছে দেয়া। সো এই দেয়া মানে কি? এই দেয়া মানে হচ্ছে, এই দেয়া মানে হচ্ছে মেঘ, ঠিক আছে, কিন্তু আমরা বুঝাইতে চাইতেছি কি কোনো কিছু একটা দিছি বা গিভ, দেওয়া, হ্যাঁ। সো এই দেওয়া মানে মেঘ। এখন আমার তোমাকে দেয়া হলো না মানে কি? আমার তোমাকে মেঘ হলো না, এটা তো বুঝাইতে চাই না, আমরা বুঝাইতে চাইছি কি এটা। সো প্রপার শব্দ ইউজ করা, এটাও আমাদের বাক্যের যোগ্যতার সাথে কানেক্টেড। পাশাপাশি বিভিন্ন ধরনের কঠিন কঠিন শব্দ ব্যবহার করা, সাধুচলিতের মিশ্রণ করে ফেলা, ডাবল প্লুরাল করা, এগুলো প্রত্যেকটাই বাক্যের যোগ্যতাকে নষ্ট করে, ঠিক আছে। সো এই রিলেটেড কিছু যোগ্যতা আমরা এখানে পাই। এরপরে আমরা পাই হচ্ছে গঠনগত দিক থেকে আমাদের বাক্যের 3টা প্রকার, সরল, জটিল এবং যৌগিক। সরল বাক্য মনে রাখবা, ইংরেজিতে আমরা যে সিম্পল সেন্টেন্স পড়ছি সেই সিম্পল সেন্টেন্সই এখানে সরল বাক্য। ইংরেজিতে আমরা যে কমপ্লেক্স সেন্টেন্স পড়ছি সেই কমপ্লেক্স সেন্টেন্সই জটিল। আর ইংরেজিতে আমরা যে কম্পাউন্ড পড়ছি সেই কম্পাউন্ডই হচ্ছে এখানে যৌগিক। ইংরেজিগুলো কেন লিখে দিলাম? কারণ অলরেডি বাংলা ইংরেজিগুলো তুমি পড়ছো, সো এটার সাথে কানেক্ট করে পড়ার চেষ্টা করবা। যেমন সরল বাক্য কি? সরল বাক্য মনে রাখবা যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে। সমাপিকা ক্রিয়া কি? সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া, আমরা ফাইনাইট ভার্ব বলতেছি আর কি, যে ক্রিয়া বক্তার মনের ভাবকে সম্পূর্ণ করে, যে ক্রিয়া বক্তার মনের ভাব সম্পূর্ণ করে, সেটাকে আমরা বলি হচ্ছে সমাপিকা ক্রিয়া। তাহলে একটা সমাপিকা ক্রিয়া, একটা কর্তা যদি তুমি দেখো, তুমি সেটাকে বলবা সরল বাক্য। যেমন দেখো মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, তাহলে মিথ্যাবাদী এটা হচ্ছে আমার কর্তা, করে না এটা হচ্ছে আমার ক্রিয়া, এবং কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। কেন? কারণ এখানে খেয়াল করো, এই যে পছন্দ করে না, এই করে নাটা এসে তোমার মনের ভাব কিন্তু সম্পূর্ণ করে দিচ্ছে, তোমার কথাটা ইনকমপ্লিট নাই। ইনকমপ্লিট নাই মানে এখানে কোনো অসমাপিকা ক্রিয়া না, এটা একটা সমাপিকা ক্রিয়া। যেমন আমি একটা এক্সাম্পল যদি একটু লিখি, আমি ক্লাসে যে লিখবো, এখানে দেখো ক্রিয়া দুইটা, একটা হচ্ছে যে আর একটা হচ্ছে লিখবো। এখন যে এই শব্দটা যদি আমি বাক্য শেষ করে দেই, লিখবো যদি না লিখি, তাহলে বাক্যটা দ্বারা আমি ক্লাসে যে, এখন আমি ক্লাসে যে কি লিখবো? ঘুমাবো, পড়বো, খেলবো, নাচবো, কি? তার মানে এই ক্রিয়াটা আমার মনের ভাবকে সম্পূর্ণ করতে পারে নাই, তাহলে এটা হচ্ছে আমার অসমাপিকা ক্রিয়া, বা যেটাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। আর লিখবো এসে আমার মনের ভাবটা সম্পূর্ণ করে দিল, তাহলে লিখবো হচ্ছে আমার কি ক্রিয়া? সমাপিকা ক্রিয়া। তো সরল বাক্য আমরা চিনবো কিভাবে? আমার একটা কর্তা থাকবে এবং একটা কি থাকবে? একটা সমাপিকা ক্রিয়া থাকবে। তাহলে তুমি এটাকে, বাংলাটাকে তুমি ইংলিশের সাথে রিলেট করে পড়ার ট্রাই করবা। অবশ্যই বাংলাটাকে ইংরেজির সাথে রিলেট করে পড়বা, ইংরেজিটাকে বাংলার সাথে রিলেট করে পড়বা, তাহলেই তোমার মনে থাকবে। নাইলে নতুন নতুন শব্দকে অনেক কঠিন কঠিন কিছু মনে হবে যে এই শব্দ আমি জীবনে প্রথম শুনতেছি, বাট না, তুমি এই শব্দ ইংরেজিতে শুনছো, বা বাংলায় শুনলে ইংরেজিতে শুনছো, ইংরেজিতে শুনলে বাংলায় শুনছো, এরকম একটার সাথে আরেকটাকে সম্পর্কিত করবা, ঠিক আছে। তাহলে আমরা কি বলতেছি? যে সমাপিকা ক্রিয়া হচ্ছে একটা কর্তা একটা সরল বাক্য হচ্ছে একটা কর্তা একটা সমাপিকা ক্রিয়া।
আচ্ছা, সো সরল বাক্যের কিছু এক্সাম্পল এখানে তোমাকে দেওয়া হয়েছে যে তুমি যদি সরল বাক্য করতে চাও কিভাবে হচ্ছে করবা সেটা বলা। তারপরে 2 নম্বরে আছে হচ্ছে জটিল বা মিশ্র বাক্য। এখানে আমরা জানি যে জটিল বা মিশ্র বাক্যে দুইটা অংশ থাকে, একটাকে আমরা বলি প্রধান খণ্ড বাক্য আর একটাকে আমরা বলি আশ্রিত খণ্ড বাক্য। সো এখানে একটা নির্ভরতার ব্যাপার থাকে, নির্ভরতা বা সাপেক্ষতা। জটিল বাক্যে খেয়াল রাখবা একটা ডিপেন্ডেন্সি বা নির্ভরতা বা সাপেক্ষতা থাকে। কিভাবে বুঝবা? আমরা এখানে কিছু সাপেক্ষ যোজক বা সাপেক্ষ সর্বনাম ব্যবহার করে থাকি। সাপেক্ষ যোজক কোনগুলো? যেমন ধরো আমরা যদি বলি যত তত, এগুলো হচ্ছে আমাদের সাপেক্ষ যোজক, ঠিক আছে। সাপেক্ষ সর্বনাম কোনগুলো? যেগুলো নাউনের পরিবর্তে বসছে, যেমন যারা তারা, যে সে, যিনি তিনি, যদি তবে, যেহেতু সেহেতু, এই ধরনের কিছু ডিপেন্ডেন্সি বা নির্ভরতার ব্যাপার তৈরি করে আমরা হচ্ছে জটিল বাক্যগুলোকে করে থাকি। যেমন যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, তাহলে এখানে দেখো এই যে একটা যোজক বসছে, এই যোজক যদি থাকে তাহলে তুমি এটাকে বলতে পারো এটা একটা জটিল বা মিশ্র বাক্য। তারপরে এখানে অনেকগুলো তোমাদেরকে জটিল বাক্যের এক্সাম্পল দেওয়া আছে, একটু এক্সাম্পলগুলো অবশ্যই প্র্যাকটিস করবা। এবং তারপরে যৌগিক বাক্যের এক্সাম্পল দেওয়া আছে, যে যৌগিক বাক্যতে আমরা বেশ কিছু শেষে মানে মাঝে আমরা কিছু যোজক দেখতে পাই। দেখো জটিল বাক্যতেও যোজক ছিল, যৌগিক বাক্যতেও যোজক আছে, কিন্তু জটিল বাক্যের যোজকগুলো দেখো সাপেক্ষ যোজক, মানে জটিল বাক্যের যোজকগুলোর দুইটা অংশ থাকবে। কিন্তু যৌগিক বাক্যের যারা যোজক তারা এই কনজাংশন গুলো, ইংরেজিতে আমরা যেরকম এন্ড অর বাট ব্যবহার করি, এখানে সেরকম আমরা যদি তবে কিন্তু এগুলো ব্যবহার করব, এবং ও ব্যবহার করব। কিন্তু এখানে কিন্তু কোনো সাপেক্ষতা নাই, অর্থাৎ ডিপেন্ডেন্সি নাই, নির্ভরতা নাই, যেটা জটিল বাক্যে ছিল। তাহলে জটিল এবং যৌগিক দুইটাতেই যোজক ব্যবহার হয়, কিন্তু জটিলের যোজকগুলো হচ্ছে আমাদের একটা একটার উপর নির্ভরশীল, কিন্তু আমাদের যেই যৌগিকের যোজকগুলো তারা কিন্তু একটা একটার উপর নির্ভরশীল না, এরা স্বাধীন হিসেবে একটা অংশ আরেকটা অংশের সাথে বসে। তাহলে যৌগিক বাক্যের অংশগুলো স্বাধীন। মাথায় রাখো যে দেখো ভালো কাজ করো, দেখবে জীবনের উন্নতি হবে। সো প্রত্যেকটা অংশ স্বাধীন, কিন্তু জটিল বাক্যগুলো কিন্তু স্বাধীন না, নির্ভরশীল। আচ্ছা, সো এখানে বেশ কিছু তোমাকে বাক্য রূপান্তর দেওয়া আছে, বাক্য কিভাবে পরিবর্তন করবে সেটা দেওয়া। তারপরে আমরা এখানে অর্থ অনুসারে বাক্যের 7টা প্রকার পাই, যেটা আমরা ইংরেজিতে অলরেডি পড়ছি। যেমন আমরা পড়ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তারপর হচ্ছে আশ্চর্যবোধক বাক্য। এরকম মোটামুটি বাক্যগুলো আমাদের প্রত্যেকটাই পড়া, সেটাও হচ্ছে এখানে আমাদেরকে ইংরেজি মানে বাংলাতে দেওয়া আর কি। যেমন বিবৃতিমূলক বাক্য যেটাকে আমরা বলি, বিবৃতিমূলক বাক্যতে ধর আমি র্যান্ডমলি যদি বলি যে আজ বৃষ্টি হবে, ঠিক আছে, এটা একটা সাধারণ বাক্য, আজ বৃষ্টি হবে, তাহলে এটা একটা আমাদের সাধারণ বিবৃতিমূলক বা বর্ণনাত্মক বাক্য। আচ্ছা, এরপরে বলছে অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞা মানে কি? সবসময় মনে রাখবা যে অনুজ্ঞা বলতে বোঝায় যে কোনো একটা আদেশ, নিষেধ, উপদেশ, এরকম কিছুকে। আদেশ, নিষেধ, উপদেশ, আদেশ, তারপর হচ্ছে নিষেধ, উপদেশ, এরকম কিছুকে সাধারণত আমাদের অনুজ্ঞাসূচক বাক্যতে দেওয়া থাকে। সো তাহলে আদেশ, নিষেধ, উপদেশ কি? আমরা ইংরেজিতে অপটেটিভ সেন্টেন্সও হয়তো অনেকে শুনছি। সো এখানে আমরা যে ধর আমি যদি কাউকে বলি যে সদা সত্য কথা বলবে, তাহলে এটা এক ধরনের উপদেশ। তাহলে সদা সত্য কথা বলবে, এটা আমাদের অনুজ্ঞাসূচক বাক্যের মধ্যে পড়ে। আচ্ছা, তারপর বলছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। ইচ্ছা বা প্রার্থনা সূচক মানে কি? যেখানে আমরা কোনো আমাদের মনের কোনো ইচ্ছা বা কোনো ধরনের প্রার্থনা, যে স্রষ্টা তোমার মঙ্গল করুক বা ভালো করুক, এই ধরনের বাক্যগুলোকে আমরা বলি হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যদি চলে যাই আমাদের কার্যকারণাত্মক বাক্য, এটা তোমাদের কাছে নতুন হতে পারে। কার্যকারণাত্মক কথাটার মানে কি? যে তুমি যেই কাজ করবা সেই কাজ অনুযায়ী তুমি ফল ভোগ করবা, অর্থাৎ কোনো একটা কিছু করলে তুমি আরেকটা কিছু পাবা, অর্থাৎ এখানে একটা কন্ডিশনের ব্যাপার আমরা এখানে পাবো। যেমন মন দিয়ে পড়ালেখা না করলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না, তাহলে তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা ডিপেন্ড করতেছে তোমার মন দিয়ে পড়ালেখা করার উপরে। তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা কেন? কারণ তুমি মন দিয়ে পড়ালেখা করছো। সো একটা আরেকটার কাজের কারণ হিসেবে দাঁড়াইছে। সো মন দিয়ে লেখাপড়া না করলে, মন দিয়ে লেখাপড়া না করলে তাহলে এই যে কার্যকারণ, তাহলে কার্যকারণ হচ্ছে এরকম। আর ইচ্ছা বা প্রার্থনা সূচক তো আমরা বললাম যে তোমার মঙ্গল হোক, তোমার ভালো হোক, এই ধরনের কথাবার্তাগুলো আমরা এখানে কিন্তু বলি। তারপর রাজাদের ক্ষেত্রে বলা হয় যে মহারাজের জয় হোক, ঠিক আছে, মহারাজের জয় হোক। তাহলে আমরা প্রার্থনা করি মহারাজ জিতে আসুক,
এরকম ব্যাপার। তারপর বিস্ময় বা আবেগ তো আমরা বুঝি, যেমন ধরো কোন একটা খেলায় যদি কোনো টিম জিতে যায়, ধরো আজকে যদি বাংলাদেশ জিতে যায়, তখন তুমি যেই ধরনের আবেগ সূচক বাক্যগুলো ব্যবহার করবা সেগুলো। তো এখানে আবেগ যে শুধুমাত্র খুশির আবেগ হয় এমনটা না, আমরা কিন্তু অনেক সময় দুঃখ অনেক সময় বুঝায় থাকি। ধরো ধরো তুমি কারো উপর কষ্ট পাইছো বা রেগে আসো বা ভয় পাইছো, সেগুলো কিন্তু তুমি ইউজ করবা। যেমন তুমি বলতে পারো কি সাংঘাতিক লোক, কি সাংঘাতিক লোক। তো এটাও কিন্তু এক ধরনের বিস্ময় বা আবেগ। আমাদের মাথায় এটা ঢুকে গেছে যে বিস্ময় মানেই সবসময় খুশির সেন্টেন্স হবে, না, খুশির সেন্টেন্স বাদেও কিন্তু মানে দুঃখের কিছু হতে পারে। সো এটা আর কি একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে সন্দেহসূচক বাক্য। সন্দেহসূচক বাক্য কিরকম? বোধ হয় আজকে বৃষ্টি হবে, বোধ হয় আজকে বাংলাদেশ জিতবে, মনে হয় মেয়েটা পরীক্ষায় পাশ করবে, এই ধরনের সেন্টেন্সগুলো, ঠিক আছে? প্রশ্নবোধক বাক্য কি? বুঝতেই পারতেছো, যেখানে একটা প্রশ্ন করা হবে, তুমি কি আসবে, তুমি কি যাবে, তুমি কি খেলবে, এই ধরনের বাক্য, ঠিক আছে? আচ্ছা, সো এখানে বেশ কিছু তোমাদেরকে প্র্যাকটিসের জন্য রাখা হয়েছে, সরল থেকে জটিল, আবার জটিল থেকে যৌগিক বা সরল, এরকম বিভিন্ন পরিবর্তন। সো পরিবর্তনগুলো দেখে তোমরা একটু বাক্যগুলো রূপান্তর করার ট্রাই করবা। এটা তোমাদের কাছে নতুন না, তোমাদের ইন্টারমিডিয়েটও কিন্তু এই সেন্টেন্স ট্রান্সফরমেশন বা বাক্য রূপান্তরটা ছিল। সো এখানে আমাদের যেই মানে এক্সাম্পলগুলো দেওয়া আছে বা উদাহরণগুলো দেওয়া আছে, সেই উদাহরণগুলো একটু প্র্যাকটিস করে দেখতে পারো। আচ্ছা, তো আমরা এবার আসো একটু বিগত বছরের প্রশ্নগুলো একটু সলভ করার ট্রাই করি, যে এই টপিকটা থেকে বিগত বছরগুলোতে কি ধরনের প্রশ্ন আসছে। তো প্রথম প্রশ্নের উত্তরটা আমাকে একটু বলো, যেখানে বলা আছে যে এমনি এমনি করেই যায় যদি দিন যাক না, এটা কোন ধরনের বাক্য? এটা কি কোনো প্রার্থনা, আবেগ, ইচ্ছা নাকি অনুজ্ঞা? দেখো, অনুজ্ঞা মানে কি? আদেশ উপদেশ। এখানে কোনো আদেশ উপদেশ নাই, তাহলে এটা বাদ। প্রার্থনা মানে কি? তুমি কারো কাছে কিছু চেয়ে নিচ্ছ। দেখো, এমনি করেই যায় যদি দিন যাক না, এটা কিন্তু চেয়ে নেওয়া না, সেটাও বাদ। আবেগ মানে কি? যে তোমার কোনো অনুভূতি, হোক সেটা খুশির, হোক সেটা দুঃখের, রাগের, বিরক্তির, ঘৃণার, এগুলো প্রকাশ পাবে। এখানে কিন্তু আমাদের কোনো রাগ, আনন্দ, দুঃখ, বেদনা, ঘৃণা কিছুই প্রকাশিত হচ্ছে না। তাহলে এখানে যেটা বাকি আছে ইচ্ছা, যে এমনি করে যদি দিন যায় যাক, আমার কিছু এখানে আসে যায় না। সো এটা এক ধরনের ইচ্ছা সূচক বাক্য হবে। অ্যান্সার হচ্ছে সি। বি হয় নাই কেন? কারণ এখানে কোনো রাগ, অভিমান, আনন্দ, ঘৃণা, বেদনা এই ধরনের কিছু কিন্তু এখানে প্রকাশ পায় নাই। আচ্ছা, এরপর পড়াশোনা করো তাহা হইলে জীবনে উন্নতি লাভ করিতে পারিবে, এটি কোন ধরনের বাক্য? আচ্ছা, দেখো তো, অনুজ্ঞাবাচক না, কারণ এখানে তোমাকে কি দেখাচ্ছে, দেখো একটা কমা আছে। সো কমা থাকলে সাধারণত আমরা জানি আমাদের যেই একটা ডিপেন্ডেন্সি এবং কমা, এই দুটো যদি একসাথে আমরা পাই, তখন আমরা সেটা কিন্তু জটিল বা কমপ্লেক্স বা মিশ্র বাক্যতে নিয়ে। দেখো, তুমি যে জীবনে উন্নতি লাভ করবা, সেটা কিসের উপর ডিপেন্ড করতেছে? পড়াশোনা করার উপর। সো একটা একটার উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ সাপেক্ষতা। যদি পড়াশোনা করো তবে উন্নতি লাভ করতে পারবে, এই যে সাপেক্ষতার একটা ব্যাপার এখানে চলে আসছে, সে কারণে আমরা এটাকে বলতেছি হচ্ছে জটিল বাক্য। তোমরা অনেকেই হচ্ছে এটা ভুল করছো, এটা একটু খেয়াল করো। আচ্ছা, যদি বলো আসবো, এটি কি ধরনের বাক্য? যদি বলো আসবো, ইচ্ছা না, প্রার্থনাও না, আদেশও না, নিষেধও না, উপদেশও না, কার্যকারণাত্মক। কেন? কারণ আমার আশাটা ডিপেন্ড করতেছে তোমার বলার উপর, তুমি বললে আমি আসবো। সো কাজের কারণ, কার্যকারণাত্মক। মাছেরা আকাশে ওড়ে, বাক্যটিতে কোন গুণের অভাব আছে? মাছেরা আকাশে উড়ে, আকাঙ্ক্ষা ঠিক আছে, আসক্তি ঠিক আছে, যোগ্যতা, যোগ্যতার অভাব, এটা হওয়ার কথা না। ওকে, তাহলে এর পরের টপিকে আমরা চলে যাই, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। এটা ইংরেজিটা মনে রাখবা, তাইলেই দেখবা যে ইজি লাগতেছে। আমরা যে পার্টস অফ স্পিচ পড়ছিলাম, পার্টস অফ স্পিচ, ওই পার্টস অফ স্পিচই হচ্ছে আমাদের বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। সো ব্যাকরণিক শব্দশ্রেণী পড়ার আগে আমরা লগ্নক জিনিসটা একটু বুঝবো। লগ্নক কি? দেখো, একটা শব্দ যখন এভাবে আছে, ভালো, এটা একটা শব্দ। আমি যখন বলবো আমি ভালো আছি, এখানে এটা হয়ে গেল কি? পদ, ঠিক আছে? একা একা শব্দ বাক্যের মধ্যে গিয়ে পদ। তো বলতেছে শব্দ যখন বাক্যের মধ্যে থাকে তখন তার নাম হয় পদ, এবং পদে পরিণত হওয়ার সময় অনেক ক্ষেত্রে বাক্যের সাথে কিছু শব্দকে যুক্ত করতে হয়, এগুলোর নাম লগ্নক। সো লগ্নক মানে মনে রাখবা, লগ্নক মানে হচ্ছে যা কিছু শব্দের সাথে লেগে থাকে, যা কিছু পদের সাথে লেগে থাকে, যা কিছু পদের সাথে লেগে থাকে, সেগুলোকে আমরা বলতেছি হচ্ছে লগ্নক। তো লগ্নক কয় ধরনের? 4 ধরনের। বিভক্তি, নির্দেশক, বলক এবং বচন। সো বিভক্তি কি? এটা আমরা অলরেডি ইতোমধ্যে জানি। বিভক্তি হচ্ছে, ধরো কৃষকের যখন আমরা বলি তখন এর হচ্ছে বিভক্তি, আমার। সো র বা এর হচ্ছে এখানে বিভক্তি। আচ্ছা, নির্দেশক কি? যা কিছু কোনো কিছুকে নির্দেশ করে। যেমন আমি যদি বলি কলম টি, তাহলে এখানে টি হচ্ছে আমার
নির্দেশক। নতুন তোমাদের জন্য যেটা, সেটা হচ্ছে বলক। বলক মানে কি? বলক হচ্ছে যখন কোন একটা বাক্যকে জোর দেওয়া হয়। তোমরা যেরকম ইংরেজিতে ব্লক ওয়ার্ড বুঝো, ব্লক ওয়ার্ড মানে কি? ক্যাপিটাল ওয়ার্ড একটু বোল্ড করে লেখা থাকে, ওরকম। ধর আমি যদি বলি এখনো পড়তে বসো নাই, তাহলে দেখো এখন শব্দটার সাথে আমি যেই ও যুক্ত করলাম, সেই ও কি করলো? আমার এখন কথাটাকে জোরালো করলো। তো যারা এরকম বক্তব্যকে জোরালো করে তাদেরকে আমরা বলি হচ্ছে বলক। সো বক্তব্য জোরালো হয় বলকের দ্বারা, এটা একটু আমাদেরকে মাথায় রাখা লাগবে। যেমন ছেলেরা খেলে, এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ই এবং ও এই দুটাকে বলকের এক্সাম্পলে নিছে। এখনই পড়তে বসো, এখনো পড়তে বসনি। সো ই এবং ও। আচ্ছা, শব্দ এবং পদের মধ্যে পার্থক্য দেওয়া আছে। শব্দ কি এবং পদ কি? শব্দ আমরা জানি যে সিঙ্গেল সিঙ্গেল থাকে, আর পদ হচ্ছে যখন বাক্যে বসে। শব্দের অংশ হচ্ছে উপসর্গ এবং প্রত্যয়, আর পদের অংশ হচ্ছে আমরা মাত্র যেগুলো দেখলাম সেগুলো। শব্দ রূপতত্ত্বে আলোচিত হয়, কিন্তু পদ অনেক সময় বাক্যতত্ত্বেও আলোচিত হতে পারে। এটার কি আমাদের পার্থক্যের জায়গা, পার্থক্যটা আমরা একটু দেখব। এরপরে আমরা কিছু ব্যাকরণিক শব্দশ্রেণী দেখতেছি, যেগুলো আমরা ইংরেজি দিয়ে মনে রাখার চেষ্টা করব। নাউনের ক্ষেত্রে কি জানি? কোনো একটা কিছুর নাম, সেটা ব্যক্তির নাম হোক, কোন একটা স্থানের নাম হোক, অথবা কোনো গুণের নাম হোক। যেমন দেখো এই যে সততা, এটা যে বিশেষ্য, এটা আমরা অনেক সময় মানতে চাই না। এটার রিজন কি? ধরো আমি যদি বলি একটা নাম দিয়ে, ধরো বললাম আমার নাম দিয়ে বলি, ধরো আমি বললাম যে সাবরিনা হচ্ছে সৎ। এখন এই যে সৎ শব্দটা, এটা কি করতেছে দেখো তো? সাবরিনার একটা গুণকে বুঝাচ্ছে না? যে সাবরিনার একটা গুণ বা বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যটা কি? সে হচ্ছে সৎ। তাহলে এটা হচ্ছে আমার বিশেষণ, বা ইংরেজিতে যেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। এখন এটা তো বিশেষণ। এখন আমি যদি তোমাকে বলি আচ্ছা সাবরিনার মধ্যে যে সৎ ব্যাপারটা আছে, এখন ওর গুণটার নাম কি? গুণটার নাম হচ্ছে সততা। তাহলে সৎ হচ্ছে বিশেষণ, কিন্তু সততা যেহেতু গুণের নাম, সততা যেহেতু গুণের নাম, তাই সততাকে আমরা কি বলবো? বিশেষ্য বলবো। ধরো কে একজন ধৈর্যশীল, তাহলে তার মধ্যে যেই গুণটা বিদ্যমান, সেই গুণটা হচ্ছে ধৈর্য। তাহলে ধৈর্যশীল বিশেষণ, কিন্তু ধৈর্য হচ্ছে বিশেষ্য। সেটা একটু আমরা খেয়াল রাখবো। তারপরে এখানে বলা হচ্ছে প্রোনাউন। প্রোনাউন আমরা জানি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন সাবরিনার পরিবর্তে তুমি সে বলতে পারো, তিনি বলতে পারো, আমার বন্ধুরা আমাকে তুই বলতে পারে। সো নামের পরিবর্তে যেগুলো ব্যবহার করি। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা জানি যে কোনো একটা কিছু সম্পর্কে বা বাক্যের অন্য কোনো পদ সম্পর্কে পরিচয় দেয়। যেমন সুন্দর জামা, সো জামা সম্পর্কে পরিচয় দিচ্ছে কে? সুন্দর, যে জামাটা কেমন? জামাটা সুন্দর। তাজা ফল, ফলটা কেমন? ফলটা তাজা। সো এই যে তাজা, সুন্দর, এগুলো যেহেতু বাক্যের অন্য পদ সম্পর্কে পরিচয় দেয়, তাই এদেরকে আমরা বলতেছি হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপর আসে ভার্ব বা ক্রিয়া। ক্রিয়া হচ্ছে কর্তা কি করে সেই সম্পর্কিত কথাবার্তা বলে। ক্রিয়া আমরা দুই প্রকারের পাই মিনিং এর দিক থেকে, সমাপিকা এবং অসমাপিকা, ফাইনাইট এবং নন ফাইনাইট। এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা, না উপসর্গ লগ্নকের মধ্যে পড়ে না। তারপরে হচ্ছে ক্রিয়া বিশেষণ। বিশেষণ আর ক্রিয়া বিশেষণের পার্থক্য হচ্ছে বিশেষণ বাক্যের যে কোনো পদকে বিশেষিত করে, আর ক্রিয়া বিশেষণ হচ্ছে শুধুমাত্র ক্রিয়াকে বিশেষিত করে। যেমন আমি যদি একটু খেয়াল করি, দ্রুত, ধর আমি বললাম দ্রুত যাও, তাহলে যাও কি আমার ক্রিয়া। তাহলে দ্রুত শব্দটা কি করতেছে? কেমন করে যাব সেটা সম্পর্কে কথা বলতেছে। তাহলে ক্রিয়াকে যদি কেউ বিশেষিত করে তাকে আমরা বলি ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। আর যদি অন্য কোনো পদকে বিশেষিত করে, যেমন সাবরিনাকে বিশেষিত করছে, তাহলে এটা অ্যাডভার্ব না বা ক্রিয়া বিশেষণ না, শুধু বিশেষণ। অনুসর্গ, প্রিপোজিশন, অনুসর্গগুলো একটু খেয়াল করব। যোজক মানে কনজাংশন, যেগুলো যুক্ত করে। তাহলে অনুসর্গ কি করে? অনুসর্গ হচ্ছে সম্পর্কিত করে, আর যোজক হচ্ছে যুক্ত করে। দেখো আমি যখন বলবো আমাকে ছাড়া তুমি কিছু করতে পারবে না, তাহলে ছাড়া এটা কি করলো? আমি এবং তুমি দুইটাকে সম্পর্কিত করলো। কিন্তু যখন আমি ও এবং এগুলো ইউজ করি, ও এবং, সেগুলো কিন্তু যুক্ত করার কাজ করে। ধরো আমি এবং তুমি যাব, সো আমি তুমি এটাকে কি করলো? যুক্ত করলো। সো যুক্ত এবং সম্পর্কিত দুইটা শব্দ আলাদা, একটু খেয়াল করবা। আর আবেগ হচ্ছে আমাদের ইন্টারজেকশন, যেগুলো দ্বারা আমাদের মনের কোনো আবেগ প্রকাশ পায়। যেমন সাবাস, আহ, এই আহ দ্বারা আমরা আমাদের একটা ব্যথা বা বিরক্তি বা অসহায়ত্ব প্রকাশ করি আর কি। সো মনের আবেগ প্রকাশ পায়। সো এখানে আমরা মোটামুটি বিশেষ্য, সর্বনাম এবং অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো মোটামুটি বুঝতে পারলে
এই রিলেটেড তথ্যগুলো আমরা বুঝবো। তবে এখানে আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে একটা শব্দকে কখনো আমাদের মাথায় এটা ফিক্স করে ফেলা যাবে না যে এই শব্দটা একটা নাউন বা এটা একটা অ্যাডজেক্টিভ। আমাদেরকে যে বাক্যটা দেওয়া থাকবে সেই বাক্য অনুযায়ী আমাদেরকে দেখতে হবে যে ওই পার্টিকুলার বাক্যতে ও কি নাউন নাকি অ্যাডজেক্টিভ। যেমন এখানে আমরা ভালো শব্দটাকে যদি একটু খেয়াল করি, আপন ভালো সবাই চায়, এখানে ভালো একটা নাউন, কিন্তু আমি যখন বলতেছি ভালো বাড়ি তখন এই ভালোটা কিন্তু বাড়ি সম্পর্কে পরিচয় দিচ্ছে, তাই এটা কিন্তু আর নাউন না, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এরকম অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে যে এক্সাম্পলগুলোতে একই শব্দ কখনো নাউন কখনো অ্যাডজেক্টিভ। তো এগুলো একটু আমরা খেয়াল করব, একটু প্র্যাকটিস করব, এবং কিছু শব্দকে নাউন থেকে অ্যাডজেক্টিভে নিলে কি হয় সেটার একটা এক্সাম্পল দেওয়া আছে। যেমন অবসাদ একটা নাউন, কিন্তু একটা ব্যক্তি অবসন্ন হয়, সো অবসন্ন হচ্ছে ব্যক্তিটার অবস্থা, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো বিশেষ্য থেকে বিশেষণে নেওয়ার অনেকগুলো পদ পরিবর্তন এক্সাম্পল দেওয়া আছে, তোমরা পদ পরিবর্তন এক্সাম্পলগুলো দেখবে এবং আমরা কিছু বিগত প্রশ্ন দেখি। ছেলেটি কাঁদতে লাগলো, বাক্যটির চিহ্নিত ক্রিয়াপদ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? যখন একটা মানুষ কাঁদতে লাগে তখন কিভাবে কাঁদে? সে কি অবিরাম কাঁদে, নাকি হচ্ছে হঠাৎ করে কাঁদে, নাকি কিভাবে কাঁদে? অ্যান্সারটা একটু বলো তো। ছেলেটি কাঁদতে লাগলো, হ্যাঁ, বিরামহীন ভাবে কাঁদতে লাগা বুঝাচ্ছে। ওকে, ভাব বিশেষ্য কোনটি? ভাব বিশেষ্য বলতে আমরা সাধারণত মনের কোন একটা ভাব বা অনুভূতিকে বুঝাই। সো কাগজ বস্তুবাচক বিশেষ্য, বিড়ালও এমনিতেই, পানিও এমনিতেই, তাহলে ভাব, মনের ভাব হচ্ছে তোমার সন্দেহ, তুমি কাউকে সন্দেহ করতে পারো। আচ্ছা, এরপর এক বিরাট সত্য, এই বাক্যে সত্য কোন পদ? সত্য তো কারো সম্পর্কে পরিচয় দিচ্ছে না, তাহলে বিশেষণও না, অব্যয় তো হওয়ার প্রশ্নে ওঠে না, ক্রিয়াও না, বিশেষ্য, তাহলে সত্য হচ্ছে বিশেষ্য। পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন, এখানে কিন্তু কি ধরনের অব্যয়? অব্যয় আমরা জানি কিন্তু, এটা 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 যে কাজ করে সেটা হচ্ছে আমরা ওকে বলি যে এই যে কিন্তু শব্দটা আমার বাকি অংশটাকে সংকুচিত করে নিয়ে আসলো, আর বড় কিছু বলা লাগলো না, কিন্তু দ্বারা বাকি অংশটা না বলেও শুধু কিন্তু বললেই হচ্ছে, তাহলে এটা যে কাজ করে সেটা হচ্ছে সংকোচনের কাজ করে, তাই একে আমরা বলতেছি সংকোচক। ওকে, সো এর পরের টপিক হচ্ছে আমাদের উপসর্গ। উপসর্গ খুবই সহজ, আমরা জানি উপসর্গ কোনো শব্দের আগে বসে, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু অন্য কোনো কিছুর আগে বসলে নতুন শব্দ তৈরি করতে পারে, এবং উপসর্গ আলোচিত হয় শব্দ বা রূপতত্ত্বে। সো আমরা একটু দেখি যে উপসর্গ কিভাবে আসলে কাজ করে, বা অন্য শব্দের আগে বসে কিভাবে আসলে নতুন শব্দ তৈরি করে, এই জায়গাটা আমরা একটু দেখে ফেলতে পারি যে উপসর্গের কাজের জায়গাটা কি। এখান থেকে বেসিক্যালি আমাদের প্রশ্ন আসে উপসর্গের যে অর্থ দোতনা, অর্থাৎ উপসর্গ কি অর্থে বসছে সেটা মূলত আমাদের প্রশ্নে আসে। দেখো, হার একটা শব্দ, হার এটা একটা শব্দ। এখন আমরা কিছু উপসর্গ ধরো যদি বলি প্রো, এই প্রোর সাথে যুক্ত করার পরে আমি একটা নতুন শব্দ পাবো প্রহার, প্রহার মানে মাইর দেওয়া। আচ্ছা, তারপর আমি যদি খেয়াল করি আমার একটা উপসর্গ, এটা যখন হারের আগে বসাচ্ছি নতুন শব্দ পাইলাম আহার। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? আমরা শিখলাম যে এগুলো হচ্ছে উপসর্গ যাদের নিজেদের কোনো অর্থ নাই। অর্থ নাই মানে কি? নিজস্ব অর্থবাচকতা নাই, অর্থবাচকতা নেই মানে কি নাই? নিজের অর্থ নাই। কিন্তু যখন এরা অন্য একটা শব্দের পরে বসলো তখন ওরা কি করলো? অর্থ দোতনা তৈরি করলো। অর্থ দোতনা মানে কি? অর্থ দোতনা মানে হচ্ছে একটা অর্থ তৈরি করা, নতুন একটা অর্থ দেওয়া। তাহলে আমাদের মূলত উপসর্গ থেকে দুই টাইপের প্রশ্ন হয়। প্রথম প্রশ্নের টাইপটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের উপসর্গ থেকে, যে তোমাকে বলবে যে নিম্নের কোনটি খাঁটি বাংলা উপসর্গ বা নিম্নের কোনটি তৎসম উপসর্গ। সো তোমাকে যেটা করতে হবে এই খাঁটি বাংলা উপসর্গগুলো, তৎসম এবং বিদেশি উপসর্গগুলোকে মুখস্থ করতে হবে, এটা প্রথম কাজ, ঠিক আছে? দ্বিতীয়ত যে টাইপের প্রশ্ন আসে সেটা হচ্ছে তোমাকে যে কোনো একটা র্যান্ডম শব্দ দিয়ে বলবে এই উপসর্গটা কি দোতনায় ব্যবহৃত হয়েছে। যেমন তোমাকে অঘারাম দিয়ে বলবে যে অঘারাম এখানে কি বুঝাচ্ছে, অঘারাম বলতে বোকা বুঝাচ্ছে, এই অঘা উপসর্গটার মানে বোকা। সো এটা একটু তোমাকে খেয়াল করতে হবে। তাহলে এখানে দুই টাইপের প্রশ্ন, একটা হচ্ছে কোনটা কোন উপসর্গ, যেমন তোমাকে বললো অজপাড়াগা, এই শব্দটার মধ্যে কি উপসর্গ ব্যবহৃত হয়েছে। সো তোমার কাছ থেকে এটা শুনতে চাচ্ছে না যে অজপাড়াগা এর মধ্যে অজ উপসর্গ ব্যবহৃত হয়েছে, তোমার কাছে জানতে চাচ্ছে অজ কি বাংলা নাকি তৎসম। তাহলে তুমি কখন বলতে পারবা এটা বাংলা নাকি তৎসম? যখন তোমার বাংলার 21টা মুখস্থ থাকবে, যখন তোমার হচ্ছে তৎসমের 20টা মুখস্থ থাকবে, ফার্সি গুলো মুখস্থ থাকবে, তখন বলতে পারবা। তাহলে ইটস এ মাস্ট যে তোমার কি করতে হবে, উপসর্গ প্রকারভেদগুলো, যে কি কি উপসর্গ কোনটার মধ্যে পড়ছে সেটা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলতে হবে। বাংলার 21টা, তৎসমের 20টা, ফার্সির 10টা
এবং আমরা আরবি 6টা পাচ্ছি। সো বিদেশি উপসর্গগুলো সহ আমরা একটু মুখস্থ করব, এবং দোতনাগুলো, ঠিক আছে, দোতনাগুলো থেকে হচ্ছে বেশি আমাদের প্রশ্ন আসতে দেখা যায়। সো দোতনাটা সবচেয়ে বেশি, মানে মিনিংটা একটু রিডিং পড়লেই তুমি বুঝবা। যেমন দেখো, আমরা যখন বলি লাপাত্তা, লাপাত্তা মানে কি, ওর কোনো পাত্তা নাই, তাহলে লা উপসর্গটা কি বুঝাচ্ছে? না অর্থ বুঝাচ্ছে, পাত্তা নাই, না অর্থ। তাহলে অর্থ দোতনা মানে হচ্ছে কি অর্থ দেয়। সো অর্থ দোতনা থেকে সবচেয়ে বেশি আমাদের প্রশ্ন আসে। সো এটা আমাদেরকে একটু দেখে ফেলতে হবে। ওকে, সো মূল বই অনুযায়ী বা নতুন বই অনুযায়ী তোমাকে দেওয়া আছে এবং কিছু উপসর্গ দেওয়া আছে, উপসর্গ কিভাবে বের করবা সেই রিলেটেড কথাবার্তা। সো আমরা এখন বিগত বছরের কিছু প্রশ্ন দেখব। যেমন প্রথম প্রশ্নটা দিছে তোমাকে কোনটি তৎসম উপসর্গ। এখন কোনটা তৎসম উপসর্গ এটা জানার জন্য তোমাকে আগে তো তৎসম উপসর্গগুলো জানতে হবে। সো তৎসম উপসর্গের মধ্যে কি আছে? তৎসম উপসর্গের মধ্যে আমাদের বি আছে, ঠিক আছে, আ সু বি নি, এটাও বাংলাতেও আছে, তৎসমতেও আছে। এখন বি তো প্রত্যেকটাতেই আছে। এখন তোমাকে দেখতে হবে যে পরের অংশটার উপর ডিপেন্ড করে কোনটা। যেমন ধরো চরণ, এই চরণ মূর্ধন্য ন, এগুলো তৎসম শব্দ চিনার একটা উপায়। সো বিচরণ, এটা আমার তৎসম উপসর্গ হবে। এবং এখানে দেখো বিরূপ, যখন আমরা বলি রূপ, রয় দীর্ঘ উকার, সো এগুলো তৎসম শব্দ চেনার একটা উপায়। সো এই দুইটা হচ্ছে আমার তৎসম উপসর্গ যোগে গঠিত। আর বিকল এবং বিভুই, এগুলো আমাদের তৎসম উপসর্গ যোগে গঠিত না। প্রভাত শব্দের মধ্যে প্র কি? প্র একটা অবশ্যই, আমরা যেহেতু মাত্র উপসর্গ পড়লাম, তাহলে প্র তো উপসর্গটা তো বুঝাই যায়। প্রভাত, প্রজ্ঞা, এগুলো হচ্ছে প্রকৃষ্ট অর্থে বা উৎকৃষ্ট অর্থে ব্যবহৃত হওয়া উপসর্গ। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের গ। কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত? আচ্ছা, দর, দালান, বিলাসিতা, দানব, এগুলো কোনোটাই না। বিলাসিতা এবং দানব এই দুটো হচ্ছে আমার প্রত্যয় সাধিত। দর, দালান হচ্ছে আমার, আমরা এটাকে বলতে পারি যে সমাস সাধিত, এটা চিন্তা করতে পারি। সো আমাদের উপসর্গ যোগে দর, দালান হচ্ছে আমাদের উপসর্গ যোগে। দর, দর একটা উপসর্গ, দর, কার, না, ফি, নিম, এগুলো হচ্ছে আমাদের উপসর্গ। আর পঙ্কজ কি? পঙ্কজ তো আমরা শব্দের প্রকার ভেদে পড়ছি, তাহলে দর, দালান, খ। অভাব অর্থে উপসর্গ ব্যবহৃত হচ্ছে কোন শব্দে? অকেজ, আগাছা, অথই, অঘরে, কোনটাতে অভাব? দেখো, অকেজ মানে নিন্দিত, কোনো কাজের না। অকেজ মানে কি? যে কোনো কাজের না, তাকে আমরা বলি অকেজ। আগাছা মানে কি? যেটা কোনো প্রয়োজনে আসে না, তার মানে খারাপ অর্থে বা নিকৃষ্ট অর্থে। আচ্ছা, অঘরে, আমরা যখন বলি যে কেউ একজন অঘরে ঘুমাচ্ছে, তখন আমরা বুঝাই কি? যে ক্রমাগত ঘুমাচ্ছে। তাহলে এগুলো কোনোটাই হওয়ার সুযোগ নাই। অ্যান্সার হচ্ছে আমাদের অথই। অথই জল যখন আমরা বলি, বা অথই, বা আমি কোনো কি কাজ করব, আমি অথই কিনারের মধ্যে পড়ে গেছি, অর্থাৎ কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, আমার কিনারার অভাব। সো অথইটা এখানে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। ওকে, সো লিখিত নিয়ে একটু কথাবার্তা বলি। সেটা হচ্ছে, আমরা আজকে যে ব্যাকরণ সম্পর্কিত বিষয়গুলো পড়লাম, এর মধ্যে থেকে আমাদের যে উপসর্গ, আমরা যে উপসর্গ টপিকটা শিখলাম, সেই উপসর্গ থেকে কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের প্রকারভেদ জানতে চাইতে পারে। আমাদেরকে বলতে পারে যে এই উপসর্গটা কি অর্থে বা কি অর্থ দোতনা দেয়, অথবা আমাদেরকে উপসর্গের বৈশিষ্ট্য জানতে চাইতে পারে। সো উপসর্গের বৈশিষ্ট্য কি? উপসর্গ নতুন শব্দ তৈরি করে, উপসর্গ অর্থ পরিবর্তন করে, উপসর্গ অর্থ সংকোচন করে, এই রিলেটেড কিছু জানতে চাইতে পারে। আমরা আজকে পড়ছি সন্ধি, সো আমাদেরকে কিছু বিসর্গ সন্ধি বা যে কোনো সন্ধি দিয়ে সন্ধি বিচ্ছেদ করতে দিতে পারে। আমরা আজকে শব্দদ্বিত্ব শিখছি, সো আমাদেরকে কিছু শব্দদ্বিত্বের এক্সাম্পল দিয়ে বলতে পারে যে এটা কি ধরনের শব্দদ্বিত্ব বা এটা কি ধরনের অর্থ দেয়, এরকম প্রশ্ন করতে পারে। বাক্য রূপান্তর করতে দিতে পারে, ঠিক আছে, আমরা তো সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক এটা করা পারি। সো আমাদেরকে বাক্য রূপান্তরও কিন্তু আমাদের ব্যাকরণ সম্পর্কিত বিষয়গুলিতে আজকের ক্লাসে রিটেনে দিতে পারে। দেখো, রিটেন কিভাবে ভালো করবা, এটা সবচেয়ে বড় অ্যান্সার হচ্ছে তুমি বেশি বেশি প্র্যাকটিস করো। কারণ যত বেশি তুমি প্র্যাকটিস করবা, তত তুমি হচ্ছে রিটেনে ভালো করতে পারবে। এখন রিটেন প্র্যাকটিস করবা থেকে, সেটা তুমি যে কোনো জায়গা থেকে, তুমি বিগত বছর রিটেন প্রশ্নগুলো দেখো, দেখে সেই অনুযায়ী তুমি হচ্ছে রিটেনটা একটু প্র্যাকটিস করো। এবং তোমাদের পরীক্ষাগুলোতেও কিন্তু তোমাদেরকে রিটেন দেওয়া হয়, তো সেখান থেকেও কিন্তু তুমি প্র্যাকটিস করতে পারো। দেখো, একটা জিনিস একটু ভাবে চিন্তা করো যে ক্রিকেট কিভাবে খেলে, এটা তুমিও জানো, আমিও জানি, কিন্তু আমরা কেউ কি ভালো ক্রিকেটার না? কেন না? দেখা যাবে আমার হাতে একটা ব্যাট নিয়ে যদি তুমি আমাকে মাঠে নামায় দাও, আমি ফার্স্ট যেই ব্যাটটা চালাবো সেটাতে আমি আউট হয়ে যাচ্ছি। কিন্তু আমি তো জানি ক্রিকেট কিভাবে খেলে, তাও আমি ভালো করতে পারতেছি না। এটার রিজন কি? রিজন হচ্ছে আমি কখনো ব্যাট বল হাতে নিয়ে মাঠে নামি নাই, প্র্যাকটিস করি নাই, এটাতে সময় দেই নাই। সো তোমার রিটেনের ব্যাপারটাও তাই। তুমি রিটেনের সবকিছু জানো, তুমি কিভাবে লিখতে হবে জানো, কনসেপ্ট তোমার ক্লিয়ার, কিন্তু তুমি যদি প্রতিদিন প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু তুমি পরীক্ষা একটা ভালো আউটপুট দিতে পারবে না। এর জন্য রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে, এটার কোনো বিকল্প নাই।
আচ্ছা, এরপরে আসো আজকের ক্লাসের সারাংশ এবং কিছু সারমর্ম আছে। দেখা যায় ঢাকা ইউনিভার্সিটি রিটেনের জন্য সারাংশ সারমর্ম যে টপিকটা সেটা খুবই পছন্দ করেন। সো আমরা সারাংশ এবং সারমর্ম আসলে কিভাবে আসলে লিখি, আমরা ইন্টারমিডিয়েটে যেভাবে সারাংশ সারমর্ম লিখতাম ব্যাপারটা তাই। তোমাকে ছোট্ট একটা জায়গা দেওয়া থাকবে, তুমি সেখানে 3 থেকে 4 বাক্যে তোমার সারাংশ সারমর্মগুলোকে কি করবা, প্রেজেন্ট করবা। সো তোমাদেরকে আজকের ক্লাসে আমরা অনেকগুলো প্র্যাকটিসের জন্য রাখছি। যেমন দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে 24-25 সালে আসছে, এটা ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে 23-24 সালে আসছে, এবং আমরাও কিছু রাখছি। সো তোমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা সারাংশ সারমর্মকে নিজের মতো করে 3 থেকে 4 বাক্যে গুছায় লেখা। যেমন আমি তোমাদেরকে একটা একটু বুঝিয়ে দেই। এখানে আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এটা বেসিক্যালি আমাদের সবার পরিচিত একজন কবি, নাম হয়তো বা তোমরা শুনছো, সুকান্ত ভট্টাচার্য। সো তার লেখা একটা কবিতা, আমি একটা ছোট্ট দেশলাই কাঠি, এই কবিতা থেকে আমরা দেখি যে এই কবিতাংশটা নেওয়া হয়েছে। সো কোত্থেকে নেওয়া হয়েছে এটা তোমার বলার দরকার নেই, তুমি থিমটা খেয়াল করো। দেখো, ছোট্ট দেশলাই কাঠি, যেটা খুব নগণ্য জিনিস, ছোট্ট একটা জিনিস, কারো চোখে পড়ে না, কিন্তু এই দেশলাই কাঠির কি শক্তি, যে দেশলাই কাঠি কিন্তু চাইলেই যে কোনো কিছুকে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। অর্থাৎ এই যে অংশটা আমরা এখানে পাই, এটা সারমর্ম হচ্ছে কবি দেখাতে চাচ্ছেন যে একটা নগণ্য দেশলাই কাঠি, যেটা আমাদের কাছে কোনো ম্যাটারই করে না, সেই দেশলাই কাঠিটা কিভাবে আসলে সমাজের সবকিছুকে পরিবর্তন করে দিতে পারে সেটা। যেমন ধরো, তুমি যদি চিন্তা করো যে আমাদের সমাজের যারা প্রান্তিক বা অবহেলিত শ্রেণীর মানুষ আছে, তাদের মধ্যে ভেতরে একটা শক্তি আছে, দেশলাই কাঠির যেরকম শক্তি আছে, সেটা আগুন জ্বালাই দিতে পারে, একটা পুরো বিল্ডিং থেকে শুরু করে অনেক কিছুকে পুড়াই দিতে পারে। এরকম আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যাদের মধ্যে ভেতরে একটা শক্তি আছে, কিন্তু সেই শক্তিটাকে কেউ কখনো জ্বালিয়ে দেয় না এবং তাদের এই শক্তিটাকে কখনো কাজে লাগায় না। ফলে এই শক্তিগুলোর তিনি একটা উদ্বুদ্ধ করা বা এই শক্তিগুলোকে তিনি কাজে লাগানোর কথা বলতেছেন, এবং বলতেছেন যে এটা নগণ্য হলেও এটার যে ক্ষমতা অনেক বেশি, অর্থাৎ ছোটকে ছোট করা, মানে ছোটকে ছোট একটা কিছুকে নগণ্য বলে তুলনা না করা, এই ব্যাপারটার দিকে তিনি হচ্ছে ফোকাস করছেন। সো তুমি এবং 3-4টা বাক্যে তুমি তোমার এই কথাটাকে কিন্তু গুছায় নিয়ে আসতে পারো, এবং খেয়াল রাখবা বাক্য 3-4টা। তাহলে তুমি যদি এখন সরল বাক্যে 3-4টা বাক্য করো তাহলে কিন্তু ব্যাপারটা শুনতে ভালো হয় না। সো তুমি কি করতে পারো, তোমার সেন্টেন্সগুলোকে একটু বড় করতে পারো, সিম্পল সেন্টেন্সের জায়গায় কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স লিখতে পারো, তাহলে তোমার অ্যান্সারগুলো আরো বেশি সুন্দর হবে। কারণ তোমাকে লাইন বলে নাই, বলছে বাক্য। সো বাক্যটা একটু গুছায় লিখতে পারো। তারপর বসুমতী কেন তুমি এত কৃপণা, কত খোরাখুরি করে পাই কত শস্যকণা, এটা মোটামুটি আমরা ইন্টারমিডিয়েটে এটা পড়ছিলাম যে কোন একটা কিছু অর্জন করা অনেক কষ্ট, শ্রমের অনেক মূল্য আছে, এবং আমরা যখন অন্যের করুণার উপর নির্ভরশীল হই তখন আমাদের মানুষের যে মর্যাদা, সেই মর্যাদাটা বাড়ে না। আমরা যখন কষ্ট করে কোনো কিছু পাই সেখানে আমাদের মর্যাদা নিহিত, এই রিলেটেড কথাবার্তা। সো এখানে তোমাদের প্র্যাকটিসের জন্য এরকম বেশ কিছু সারমর্ম দেওয়া আছে, যেটা থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো চাইলে, এবং উত্তর সংকেতও দেওয়া আছে যে কি কি কন্ডিশন মাথায় রেখে তুমি বানাতে পারো। মাথায় রাখবা, সারাংশ সারমর্ম মুখস্থ করে যদি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে লিখো, তাহলে তুমি যেখান থেকে মুখস্থ করতেছো মোটামুটি সবাই একই জায়গা থেকে মুখস্থ করতেছে। সো এগুলো ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারলে খুবই ভালো। এবং ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে করবা, সেটা হচ্ছে তোমার নিজের প্র্যাকটিস, এই প্র্যাকটিসের কিন্তু আসলে কোনো বিকল্প নাই। তো তোমরা যে কাজটা করবা, আজকে আমরা যে সারাংশ সারমর্মগুলো তোমার জন্য এখানে ডেমো রাখছি, সেগুলো তোমরা প্রত্যেকে বাসায় প্র্যাকটিস করবা। এবং চাইলে কারো যদি মনে হয় যে আচ্ছা ঠিক আছে আমি এটা লিখছি, আমার লেখাটা কেমন হয়েছে আমি একটু দেখাইতে চাই আপুকে, সো তোমাদের যে ডেডিকেটেড গ্রুপ আছে সেই গ্রুপে কিন্তু তোমরা চাইলে এটা পোস্ট করতে পারো। আমাকে যদি মেনশন দাও, আমি যদি দেখি তাহলে আমি একটা জানাতে পারবো যে কেমন হয়েছে। আর তাছাড়া নিজেও কিন্তু নিজেরটা সেলফ অ্যাসেসমেন্ট করতে পারো যে আচ্ছা আমি এটা কেমন লিখছি, ঠিক আছে। সো এটা একটু প্র্যাকটিস করতে হবে সবাইকে মোটামুটি। তো আজকে আমরা এরকম অনেক কিছু সারাংশ এবং সারমর্ম তোমাদের জন্য হচ্ছে রাখলাম। সো দ্যাটস ইট ফর টুডে। অনেক বড় একটা ক্লাস ছিল, যাদের ক্লাসের মাঝখান থেকে আউট হয়ে গেছো বা ধরো মানে কনসেন্ট্রেশন চলে গেছে বা অন্য কিছু কোনো জায়গা আবার যদি মনে হয় যে কনফিউশন, সেটা কিন্তু তুমি পাস্ট ক্লাসেস থেকে রেকর্ডটা দেখে নিতে পারবা। এবং হচ্ছে আমাদের ক্লাস শেষ হওয়ার পরে কিন্তু ক্লাস নোটটা তোমার যে পাস্ট ক্লাসেসের অপশনেই তুমি কিন্তু নোটস আকারে পেয়ে যাবা। সো ওখান থেকে একটু দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, আপাতত আর কারো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ, আর ইনশাল্লাহ আবার দেখা হবে ক্লাসে।